আসসালামু আলাইকুম। যারা লাইভে জয়েন করছো তারা মেসেঞ্জার গ্রুপে লিংকগুলো দিয়ে দাও। সবাইকে জয়েন করার সুযোগ দাও। সব মেসেঞ্জার গ্রুপে লিংকগুলো দিয়ে দাও। আজকে আমি ক্লাস নিব অবশ্য। আমার সাথে আজকে একটু সময়, বেশি লম্বা সময় স্পেন্ড করবো আমরা ইনশাল্লাহ আজকে। সবাই সব গ্রুপে লিংক দিয়ে দাও। সবাই জয়েন না করলে আমি ক্লাস শুরুই করবো না, নিব না ক্লাস। সবাইকে আগে ডাকো, সব বন্ধুকে ডাকো, ফোন দিয়ে ডাকো। ক্লাসে প্রত্যেকের জয়েন করতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস। ভর্তি পরীক্ষায় 3-4 মার্ক আসবে, সবার থাকা লাগবে। আই ডোন্ট হ্যাভ এ সেকেন্ড অপশন ফর ইউ। জান্নাতুল মৃত্তিকা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ফিরদৌস নীতি সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আজকে সবার কমেন্ট পড়ে ফেলবো, সব কমেন্ট। এই তো গেফিন আল সাদিক কমেন্ট করছে, আনিকা তাবাসসুম আরপাকে মেনশন দিছে। সামি তালাল, আচ্ছা সবাই সবাই সবাইকে মেনশন দাও। সবাই জয়েন করো, কন্টিনিউয়াস মেনশনিং চালু রাখো। সজল দিয়ে চলে এসো, ব্যাগে চলে এসো। আমাকে সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করো। কতদিন পর তোমাদের সাথে দেখা, সেই এক যুগ আগের কথা। তোমাদের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল। আমরা আজকে বলবো সেল এন্ড ইটস স্ট্রাকচার। ওকে, নতুন মার্কা সব কই একটা দাও, একটা চেক সব কই একটা মার্কা বলতে পারবি না। আমার সবাই আস্তে 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 আসুক। আমরা পড়বো সেল এন্ড ইটস স্ট্রাকচার। আমি যা পড়াবো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ইম্পর্টেন্ট, সবকিছু ইম্পর্টেন্ট, একদম প্রত্যেকটা লাইন টু লাইন আমরা এগোবো। তো আসলে এই অধ্যায়টা যখন আমরা পড়ি তখন আমরা শুরু থেকে শুরু করতে পারি না। আমরা আসলে শুরু থেকে শুরু করি, শেষ পর্যন্ত যাইতে পারি না। আবার শেষ থেকে শুরু করলে শুরু পর্যন্ত আসতে পারি না। এই একমাত্র কারণে আজকে এই অধ্যায়টা একটু অভিনব ভাবে পড়বো আমরা, একটু আলাদা ভাবে। সবকিছু ঠিক আছে? ওকে। ভাই আমি একটা কোষের নাম লিখতেছি, দেখো। আদি কোষ, আদি কোষ বলে একটা কোষ আছে, আর একটা কোষ আছে প্রকৃত কোষ। জানি সবাই যে হ্যাঁ, যেগুলো আগের দিকে সৃষ্টি হয়েছে এরা আদি কোষ, প্রকৃত কোষটা আছে। তো আদি কোষে জিন প্রকাশের একককে আমরা বলি অপেরণ। গ্রামের দিকে অপেরা হয় না, তোমরা অপেরা দেখতে যাও না, যে শিলা ডট ডট শিলা, সেই অপেরণ। তাহলে আদি কোষে জিন প্রকাশের একককে বলে অপেরণ, আর প্রকৃত কোষে জিন প্রকাশের একককে বলে রেকন, মিউটন, সিস্টন, রেপ্লিকন। ওরে বাবা, চারটা করে নাম বললাম। দেখো, প্রকৃত কোষে জিন প্রকাশের একক 4টা: রেকন, মিউটন, সিস্টন, রেপ্লিকন। প্রকৃত কোষে জিন প্রকাশের একক 4টা, আর আদি কোষে জিন প্রকাশের একক 1টা। আদি কোষে জিন প্রকাশের একক অপেরণ, প্রকৃত কোষে জিন প্রকাশের একক রেকন, মিউটন, সিস্টন এবং রেপ্লিকন। 4টা নাম জানতে হবে, আগে নাম জানি, আগে নাম দিয়ে শুরু।
তো অপেরন নিয়ে ইন ব্রিফ পড়াশোনা করতে হবে। রেকন নিয়ে বলে আসি, রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক। নামের মধ্যে মিল আছে, দেখো আমি ফিল করতে পারি যে রেকন রিকম্বিনেশনের একক, নিউটন মিউটেশনের একক। তাহলে মিউটেশনের একক কি? নিউটন। সিস্টন কাজের একক। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, নাম দেখে বোঝা যাচ্ছে না, এই কারণে এটা পরীক্ষা আসবে। সিস্টেম কিসের একক বললাম? কাজের একক। তাহলে কাজের একক কি? সিস্টেম। আর রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশন একক। তাহলে প্রকৃত কোষে জিন প্রকাশের একক চারটা। রেকন রিকম্বিনেশনের একক, নিউটন মিউটেশনের একক, সিস্টন কাজের একক, রেপ্লিকন রেপ্লিকেশনের একক। পরীক্ষা আসবে কোনটা? সিস্টন, কারণ এর নাম দেখে চেনা যাচ্ছে না। সিস্টন কিসের একক বললাম? কাজের একক। সিস্টন কাজের একক। কাজ করা সবথেকে কঠিন না? কাজ করা কিন্তু কঠিন, তো কাজের একক কোনটা বললাম? সিস্টন। সিস্টন হচ্ছে কাজের একক। এবং সিস্টন কতগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত? 1500টা। তাহলে সিস্টন কতগুলা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এটা কোশ্চেন হবে। উত্তর দিবা 1500টা। প্রকৃত কোষে জিন প্রকাশের একক কয়টা আছে? 4টা। কাজের একক কোনটা? সিস্টন। সিস্টন ইকোলাইয়ের ক্ষেত্রে কতগুলা নিউক্লিওটাইড নিয়ে গঠিত? উত্তর দিব 1500টা। উত্তর কয়টা দিব? 1500টা। এইটুকু মনে রাখতে হবে প্রকৃত কোষ। ঠিক আছে, আমি জানি তুমি পারবা। আদি কোষে জিন প্রকাশের একক কি বলে? অপেরন। অপেরন 4টা জিন নিয়ে গঠিত। কয়টা জিন? 4টা। স্ট্রাকচারাল জিন বা গাঠনিক জিন বলে যাকে। বোর্ডের উপর পর্যন্ত দেখা যাচ্ছে সজল? যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ সবাই? যাচ্ছে। স্ট্রাকচারাল জিন, তারপর আছে প্রমোটার জিন, তারপর আছে অপারেটর জিন আর রেগুলেটর জিন। তাহলে আমার অপেরনের মধ্যে কয়টা জিন আছে? 4টা। 4টা জিন আছে, দেখো। স্ট্রাকচারাল, প্রমোটার, অপারেটর, রেগুলেটর। নামগুলো কিন্তু কঠিন, মনে থাকে না, আমারও মনে থাকে না, কোনো সমস্যা নেই, লাগবে না মনে রাখা। মনে না রাখি কত মানুষ চান্স পাইলো, তুমি আমি তো পরে। তো আমরা শর্টে মনে রাখবো S4, স্ট্রাকচারাল, প্রমোটার, অপারেটর, রেগুলেটর। রেগুলেটর মানে নিয়ন্ত্রক জিন, কাউকে নিয়ন্ত্রণ করবে। রেগুলেটর নিয়ন্ত্রণ করবে, অপারেটর জিন অপারেট করবে, প্রমোটার জিন প্রমোট করবে, স্ট্রাকচারাল জিন কারো গঠন দিবে। নাম শুনেই বোঝা যাচ্ছে। নাম যেমন আমরা শুনি, কাজে একটু ভিন্নতা থাকলে তখনই পরীক্ষায় আসে। খেয়াল করো, রেগুলেটর জিন কাকে রেগুলেট করে? অপারেটর জিনকে। তাহলে রেগুলেটর জিন রেগুলেট করে অপারেটর জিনকে, অপারেটর জিন অপারেট করে স্ট্রাকচারাল জিনকে। তাহলে অপারেটর জিন কাকে অপারেট করে? স্ট্রাকচারাল জিনকে। রেগুলেটর জিন কাকে রেগুলেট করে? অপারেটর জিনকে। আর বাকি আছে কি? প্রমোটার জিন। প্রমোটারে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। তাহলে আরএনএ পলিমারেজ যুক্ত হয় কোথায়? প্রমোটারে। পুরো প্রসিডিউরটা শুরু থেকে আমি আরেকবার রিপিট করি, সবাই জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে আমার পাশে থাকো। আদি কোষে জিন প্রকাশের একককে বলে অপেরন। প্রকৃত কোষে জিন প্রকাশের একককে বলে রেকন, নিউটন, সিস্টন, রেপ্লিকন। রিকম্বিনেশনের একক রেকন, মিউটেশনের একক নিউটন, কাজের একক সিস্টন আর রেপ্লিকেশনের একক রেপ্লিকন। কাজের একক সিস্টন কতগুলা নিউক্লিওটাইড আছে? 1500টা। কার ক্ষেত্রে? ইকোলাইয়ের ক্ষেত্রে। এরপরে কি বলছি? স্ট্রাকচারাল, প্রমোটার, অপারেটর, রেগুলেটর। রেগুলেটর রেগুলেট করে কাকে? অপারেটরকে। অপারেটর রেগুলেট করে কাকে? অপারেটর অপারেট করে স্ট্রাকচারালকে। আর প্রোটিন মানে আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হয় হচ্ছে আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হচ্ছে প্রমোটার। আর এই স্ট্রাকচারাল কি স্ট্রাকচার দেয়? কার স্ট্রাকচার দেয়? প্রোটিনের স্ট্রাকচার দেয়। স্ট্রাকচারাল স্ট্রাকচার দেয় কার? প্রোটিনের, যেটা আমরা তুমি এনজাইম বলতে পারো। কারণ তুমি আমি জানি এনজাইমস আর প্রোটিন। ঠিক আছে, এখন সবার কাজ হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট নাও, আমি বিহীন। স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবা ডান। আমি জানি তোমাদের স্ক্রিনশট নিয়ে অলমোস্ট শেষ। এরপর মুছে ফেলবো। ওয়েট করেন। ওই সবাই শেষ। স্ক্রিনশট নিচ্ছে, কমেন্ট করতে করতে আমি কমেন্ট আমাকে এসে পারিনি। তো আমাকে দুইটা কোশ্চেনের উত্তর দিবা তোমরা। এক নাম্বার কোশ্চেনের উত্তর দাও এটা যে প্রকৃত কোষে জিনের কাজের একক কোনটা?
প্রকৃত কোষে জিনের কাজের একক কোনটা এবং প্রকৃত কোষে জিনের কাজের একক কতগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত? একটা জিনের কমেন্ট বক্সে একটু আসি। সিস্টন কমেন্ট করছে সবাই, ওকে ঠিক আছে। খুব লাগে কিছু। সিগন্যাল ক্যারি করে যে এলাকা তাদেরকে আমি বলি এক্সন, আর সিগন্যাল ক্যারি করে না যে এলাকা তাদেরকে আমি বলি ইন্ট্রন। সিগন্যাল ক্যারি করলে এক্সন, ওই যে আমরা পড়ছি না নিউরনের মধ্যে অ্যাক্সন আছে, ওই অ্যাক্সন নিউরন সিগন্যাল ক্যারি করে। তাহলে ডিএনএ ক্ষেত্রে মনে রাখবা এক্সন সিগন্যাল ক্যারি করে এক্সন ক্যারি করে না ইন্ট্রন। কোশ্চেন ভাই ইন্ট্রন কেন সিগন্যাল ক্যারি করে না? ইন্ট্রন সিগন্যাল কেন ক্যারি করে না? বলো এনিওয়ান, ইন্ট্রন কেন সিগন্যাল ক্যারি করে না জানো? খুব কষ্টের কথা আছে এখানে। দেখো ইন্ট্রনে ন আছে, এই নতে হয় না, তাই এই সিগন্যাল ক্যারি করে না। তাহলে সিগন্যাল ক্যারি করে না কোনটা? ইন্ট্রন। সিগন্যাল ক্যারি করে কোনটা? এক্সন। এই এক্সন আর ইন্ট্রন মিলে যে জিনগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি স্প্লিট জিন। নামটা শিখতে হবে তোমার। হোয়াট ইজ স্প্লিট জিন? যে জিনে এক্সন ইন্ট্রন দুটোই আছে তাকে আমি বলি স্প্লিট জিন। স্প্লিট জিনে এক্সন যে পার্টটা আছে এটা সিগন্যাল ক্যারি করে, ইন্ট্রন সিগন্যাল ক্যারি করে না। দুইটা মিলে হচ্ছে স্প্লিট জিন। দুইটা মিলে কি হচ্ছে? স্প্লিট জিন, ঠিক আছে। তো একদিন ঘটনা যেটা ঘটছে, শিহাব ভাই একজনের প্রেমে পড়ছে, তাকে খুব ভালোবাসে। তো ভালোবাসার পরে এবার আমরা হচ্ছে মেয়ে দেখতে যাব, আমি, সিয়াম ভাই, জয় ভাই, শিহাব ভাই, চারজনে মেয়ে দেখতে রওনা দিচ্ছি। রওনা দিলে শিহাব ভাই আমাদের নিয়ে যাচ্ছে যে হ্যাঁ সুন্দরবনে আছে। আমরা গেছি, এবার দেখিস ভাই জঙ্গলের ভিতর ঢুকতেছে। বলে এ কি জঙ্গলের ভিতর কিছু করে আসলো নাকি? হ্যাঁ। তারপরে আরো ঢুকতেছে জঙ্গলের ভিতর। অনেকক্ষণ পরে আমার একটা গরিলা দেখা যাচ্ছে। আমি এই গরিলাকে ভালোবাসি মইনুল, এই গরিলাকে আমার চাই। কি আমি তো অবাক, ভাই গরিলা কেন? বলে কি যে গরিলারাও তো মানুষ। আমি বলি মানে? বলে গরিলারা হচ্ছে 97% মানুষ। গরিলারা নাকি 97% মানুষ, তাই সে গরিলারে ভালোবাসে। কি তার মানে মানুষের সাথে গরিলা মিলে আছে কত ভাগ? 97 ভাগ। এর মধ্যে দেখি জয় ভাই নাই। হ্যাঁ, জয় ভাই কই গেল? জঙ্গলে খুঁজতেছি, খুঁজি পাই না। কেসে কই? কিছুক্ষণ পর দেখি পাশে একটা গাছের আড়ালে একটা শিম্পাঞ্জির সাথে জয় ভাই, মেয়ে শিম্পাঞ্জি। বললাম ভাই আপনি শিম্পাঞ্জির সাথে কেন? বলছে শিম্পাঞ্জিরাও তো মানুষ। আমি বলি মানে? বলে 98% মানুষ। তাহলে কে বেশি ভালো কাজ করছে, জয় ভাই না শিহাব ভাই? জয় ভাই, কারণ জয় ভাই কত পার্সেন্ট মানুষের সাথে প্রেম করছে? 98% মানুষ। আর শিহাব ভাই কত পার্সেন্ট মানুষের সাথে প্রেম করছে? 97% মানুষ। মানে আলটিমেটলি তোমাদের শিহাব ভাইয়ের যে বউ সে একটা গরিলা, আর জয় ভাইয়ের যে বউ সে একটা শিম্পাঞ্জি। এটুকু মনে রাখবা। তাহলে শিম্পাঞ্জি হচ্ছে 98% মিল আছে, গরিলার মিল আছে 97%। ঠিক আছে, সবাই তোমরা পারবা। আদি কোষের জিন প্রকাশের এককটা কমেন্ট করে দাও আমাকে। তাহলে হচ্ছে গরিলার মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে? 97%। শিম্পাঞ্জির মধ্যে কত পার্সেন্ট আছে? 98%। সিগন্যাল ক্যারি করে কে? এক্সন। সিগন্যাল ক্যারি করে না কে? ইন্ট্রন। এক্সন ইন্ট্রন দুটাই থাকলে তাকে কি জিন বলে? স্প্লিট জিন। আমরা জানি সবাই আমরা এটা পারবো। আমার এক্সদের গল্প শুনতে চাও? এরা সবাই মানুষ ছিল, 100% মানুষ। এটা ওকে, আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম। এখন আমরা একটু সেন্ট্রাল ডগমাটা পড়ব। সেন্ট্রাল ডগমা, তার আগে দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলবো। মনে রাখতে পারবা তো? সত্যি? আচ্ছা, ড্রোসোফিলা। ড্রোসোফিলা মাছির চোখের রং কি বললাম? ড্রোসোফিলা মাছির চোখের রং 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বল। ড্রোসোফিলা মাছির চোখের রং
কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 20টা জিন। আর এক প্রকার মানুষ আছে, নাম হচ্ছে অ্যালবিনো। অ্যালবিনো মানুষের চামড়া চুলের রং, অ্যালবিনো মানুষের চামড়া চুলের রং নিয়ন্ত্রিত হয় একটা জিন দ্বারা। এটুকু মনে রাখলে আমি খুশি। তাহলে অ্যালবিনো মানুষের চামড়া চুল কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? একটা জিন। অ্যালবিনো মানুষের চামড়া চুল কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? একটা। আর ড্রোসোফিলা মাছির চোখের রং 20টা জিন। ড্রোসোফিলা মাছির চোখের রং কয়টা জিন? 20টা জিন। এটুকু মনে রাখতে হবে। ড্রোসোফিলা মাছির চোখের রং 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যালবিনো একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, চামড়া চুলের রং। ঠিক আছে? অ্যালবিনো একটা মানুষের প্রজাতির নাম, একটা মানুষের প্রজাতির নাম হচ্ছে অ্যালবিনো। এটুকু মনে রাখলে আমি খুশি। আমাকে কমেন্ট করে দাও, যে এলাকা সিগন্যাল ক্যারি করে না, যে এলাকা সিগন্যাল ক্যারি করে না তাকে কি বলে? সবাই একটু কমেন্ট করে দাও। একটু কমেন্ট সেকশন চেক করতে আসি, দেখি দুষ্টগুলো এখানে কি করতেছে। ভাই রে ভাই, জয় ভাই, শ্যাম ভাই, নওশাদ নিয়াজের কমেন্ট। কিং কং wants to know your location, আরিয়ান। ওকে, সময় এখানে কমেন্ট দেখতে পাচ্ছি। নওশিন নাবিলার কমেন্ট সামনে আসছে। জান্নাতুল ফেরদৌস, সাদিয়া, মৃত্তিকা, জয়ন্ত শতদল, শাবাবরে জওয়ান, ধন্যবাদ তোমাকে ভাইয়া। সুমাইয়া মুন কমেন্ট করেছে, জাসিয়া তিশা কমেন্ট করেছে, রাইয়ান মোহাম্মদ রায়ানের কমেন্ট দেখতে পাচ্ছি, রিপা সাহা কমেন্ট করছে, ফারিয়া আফরিন কমেন্ট করছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাইরোজ বিনতি আফসার, সানজিদা রহমানের কমেন্ট দেখতে পাচ্ছি, মাসুম বিল্লাহ রায়ানের কমেন্ট আছে, মেহজাবিন মুনের কমেন্ট আছে, ধন্যবাদ সবাইকে। চলে আস। তো আমি হচ্ছে এটা পড়ে ফেললাম। এখন আমরা পড়বো সেন্টার ডগমা। সেন্টার ডগমাটা আমি একটু খেয়াল করব। সেন্টার ডগমা, হোয়াট ইজ সেন্টার ডগমা? সেন্টার মানে হচ্ছে কেন্দ্রীয়। সারা বাংলাদেশের কেন্দ্র হচ্ছে, সেন্টার হচ্ছে ঢাকা। এই ঢাকায় এই সেন্টার ডগমাটা আসলে কে, বা সেন্টার ডগমা কে করছে? তোমরা জানো এগুলা? জানো না তো এগুলা? সেন্টার ডগমা করছে কে জানো না? কষ্ট লাগে, আমার হৃদয় ভেঙে যায়। তোমরা জানো এই সেন্টার ডগমা কে করছে? সেন্টার ডগমা করছে হচ্ছে শিয়াব ভাই। কেমনে কি করছে? কিছু করেনি আসলে, সেন্টার ডগমাই হচ্ছে শিয়াব ভাই। সেন্টার মানে হচ্ছে কেন্দ্রীয়, মানে ঢাকা। ঢাকার যত কুকুর আছে সব কুকুরের মা হচ্ছে শিয়াব ভাই। ডগমা, ডগের মা, কুকুরের মা। তোমরা আমার কাউরে বললো না, এই মেনশন দিও না কাউরে। সেন্টার ডগমা, ডগের মা ডগমা, ঠিক না? ঠিক, সেন্টার ডগমা। ঠিক আছে? তো সেন্টার ডগমা কোনো মনে রাখবে কি? দেখ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, এটাকে তোমরা বলবি রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে এটাকে বলবি রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে এটাকে বলবি ট্রান্সক্রিপশন। সাউন্ড ক্লিয়ার? ওকে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে এটাকে বলবো রেপ্লিকেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হলে এটাকে বলবো ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ এটাকে বলছি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ এটাকে বলছি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন এটাকে বলছি ট্রান্সলেশন। মুখস্থ করি, ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন ট্রান্সলেশন। ওকে, খেয়াল করি ভাইয়া, ডিএনএ থেকে আরএনএ হলে এটাকে বলছি ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে যদি ডিএনএ হয়, আরএনএ থেকে যদি ডিএনএ হয় এটাকে বলবি রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি ডিএনএ হয় এটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন যে ভাইরাস করে তার নাম রেট্রোভাইরাস। বোর্ডের নিচে দেখা যাচ্ছে সজল? আমি যেখানে লিখতে পাচ্ছি এটা কি দেখতে পাচ্ছ? খেয়াল করো। তাহলে হচ্ছে আরএনএ থেকে ডিএনএ যে তৈরি করে সেটা তাকে বলতেছে হচ্ছে রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে প্রসেসের নাম, রেট্রোভাইরাস হচ্ছে ভাইরাসের নাম। রেট্রোভাইরাসের উদাহরণ কি জানো? জানো জানো এই রেট্রোভাইরাসের নাম আগে রেট্রোভাইরাস ছিল না, সত্যি কথা। এই রেট্রোভাইরাসের নাম ছিল সিয়াম ভাইরাস, এখন সেটা হচ্ছে রেট্রোভাইরাস। সিয়াম ভাই গোষ্ঠী দিয়ে এটা ঠিক করে ফেলছে। রেট্রোভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি। সিয়াম ভাই সিনোনিম কি? এইচআইভি। দেখো, সি সিয়াম, সিম, এইচআইভি, হিপ, আইআই, দুজনের নামের মধ্যে আই আছে।
কত সুন্দর মিল, আরো অনেক মিল আছে, এগুলো আমরা দেখবো না এখন। এসব মিল দেখলে আবার পরে গভীরে যাওয়া লাগবে, আমরা তো আবার গভীরে যাই না। খেয়াল করো, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কি ভাইরাস? রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন কোন ভাইরাস? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের উদাহরণ বলেছি তোদের এইচআইভি। মানে এটা বলো অ্যালবিনো প্রজাতির মানুষের চামড়া ও চুলের রং নিয়ন্ত্রণ করে কয়টা জিন? এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন করে কোন ভাইরাস? রেট্রোভাইরাস। এটুকু মনে রাখতে হবে। আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। ওকে, এটা বলতেছিলাম। আমি এই জায়গাটা কলাপস করতে চাচ্ছি না, এখানে খুব ভালো পড়াশোনার জায়গা আছে, পড়তে হবে এই জায়গাটা আসলে। দেখো ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ, এটা কি বলে? রেপ্লিকেশন। রেপ্লিকেশন আসলে কপি করা, একজনকে কপি করা। আসলে ঠিক আছে, কপি করা ভালো, আমি অবশ্যই বলি কপি করা ভালো, কিন্তু এটা শিয়াব ভাইয়ের ক্ষেত্রে কখনো না। শিয়াব ভাই যা করছে এটা যদি আমি তোমাদের বলি, তোমরা আজকে হাসতে হাসতে এমনিতেই মরে যাও। তোমরা না ভাইয়া, না না না, এ হতে পারে না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। রাসেল ভাই কি করছে শুনো তো। আমরা তো সবাই না দিলাম যে শিয়াব ভাই আপনি গরিলা বিয়ে করতে পারেন না। বলে না, আমি গরিলা বিয়ে করছি না, আমি 97% মানুষ বিয়ে করছি। মানে এই তো আর মেনে নেওয়া যায় না। যাই হোক, আমরা সবাই অপোজ করার পর শিয়াব ভাই একদিন হঠাৎ করে পালাই গেল। কেন পালাই গেল? আমি ফোন দিলাম, ভাই কি হয়েছে? বলছে দেখো ওর বাসা থেকে ওরে খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য, আমি আর দেরি করতে পারবো না, নাহলে ধরে ওরে অন্য কোনো গরিলার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি প্রয়োজনে গরিলা হবো, তাও আমি চলে যাচ্ছি। আমি বললাম কি ভাই সত্যি? বলে কি হ্যাঁ, ওর বাসা থেকে অনেক চাপ দিচ্ছে, আমি ওকে চাপ থাকতে পারবো না। আমি বললাম না, এ হতে পারে না, এটা করতে পারেন না আপনি। বলে কি না, এটা আমি করবো বলে সে আমার ফোন কেটে দিচ্ছে, ফোন কেটে চলে গেছে। খুব কষ্ট না? এইবার দেখো ঘটনা শোনো, ঘটনার প্রবাহ ব্যাখ্যা করি শোনো। তো এই যে শিয়াব ভাই নানে খোঁজা শুরু করলাম, আমি শিয়াম ভাই। এখন তোমরা সবাই জানো যে আমার একটা বিমান আছে আমার বাসার ছাদে পার্ক করা, আমি যে কোনো প্রয়োজনে ওটা নিয়ে টান দিয়ে চলে যাই। যাই হোক, আমি রকেট নিয়ে টান দিলাম, ইমিডিয়েট বুম বুম একদম চলে গেলাম মহাকাশে, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপর লাফ দিয়ে বসলাম। শিয়াব ভাইকে খুঁজতে হবে, সার্চ দেওয়া শুরু করলাম। এরপরে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে শিয়াব ভাই ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচারের মতো হয়েছে, এইরকম একদম প্যাটার্ন। আমি কিছু বলিনি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, পজিটিভ ভাবো, পজিটিভ পজিটিভ ভাইবস। অতিমাত্রায় বেচানো শ্যাম ভাই জানালাম যে শ্যাম ভাই তো অতিমাত্রায় বেচানো, কি করা যায়? বলছে যে মইনুল তুমি কোনো টেনশন করো না, তুমি টপ আইসোমারে দিয়ে দাও, টপ আইসোমারে যে ঢেলে দাও, কাজ হবে। আমি আকাশ থেকে টপ আইসোমারে ফেলে দিলাম ওনাদের উপর। টপ আইসোমারে ফেলে দিলে দেখলাম অতিমাত্রায় বেচানো অবস্থা খুলে গেছে। অতিমাত্রায় বেচানো অবস্থা খুলে ফেললাম টপ আইসোমারে দিয়ে। তারপর দেখি হাত ধরে আছে, হাত ধরে আছে, পা ধরে আছে, অন্য কিছু ধরে নাই। তো প্রথমে অতিমাত্রায় বেচানো অবস্থা খুলেছে টপ আইসোমারে দিয়ে। এরপর প্যাচ খুলতে হবে, প্যাচ খোলার জন্য শ্যামের ফোন দিলাম, শ্যাম ভাই এরকম প্যাচ তো খোলা দরকার, প্যাচ লেগে আছে এখনো। পরে প্যাচ খুলতে যাও মইনুল, তুমি হেলিকেজ নিয়ে যাও। আমি হেলিকেজ নিয়ে গেলাম, হেলিকেজ নিয়ে আবার আকাশ থেকে ঢালি দিলাম। হেলিকেজ নিয়ে ঢালি দেওয়ার পর প্যাচ খুলে গেল। প্যাচ খুলে গেল কিভাবে? হেলিকেজ দিয়ে ঢেলে দেওয়ার পর। এবার হেলিকেজ চলে গেছে, হেলিকেজের কারণে দুজন এক হতে পারতেছে না, আবার চেষ্টা করতেছে। আমি আবার ফোন দিলাম, শ্যাম ভাই কি করবো ভাই, আবার তো এক হইতে চাই। বলে কি দুইজনের দুইটা আলাদা খুঁটির সাথে বেঁধে রাখো। আমি বলবো আমি তো নামবো না, নামলে তো গরিলা মানে কামড়াবে, আর ভুলভাল জায়গায় যদি কামড় টামড় দিয়ে দেয় আমার তো ক্যারিয়ার ধ্বংস। বলো ঠিক আছে, তোমার নামা লাগবে না, তুমি আরেকটা এনজাইম দিয়ে দাও। এনজাইমের নাম হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন দিয়ে দাও, ওদের এমনিতেই সিঙ্গেল স্ট্যান্ডের সাথে বেঁধে রাখবে। সিঙ্গেল স্ট্যান্ড, ওদের সিঙ্গেল বানায় রাখবে, মিঙ্গেল হইতে পারবে না। তো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা দ্বিতন্ত্রী অবস্থায় মানে জোড়া লাগাতে দিবে না, বলবে যে কোনোভাবেই জোড়া লাগানো যাবে না। আমি বললাম ভাই ঠিক আছে করে দিচ্ছি। বলছে এবার শিয়াবের মনের থেকে ভুলটা দূর করো। আমি বলছি শিয়াব ভাইয়ের মন থেকে কিভাবে ভুল দূর করবো? বলছে প্রুফ রিডিং করতে হবে। আমি বলছি কিভাবে প্রুফ রিডিং করবেন? বলে তুমি একটা এনজাইম নাও, ডিএনএ পলিমারেজ, নিয়ে শিয়াবের মাথায় ঢেলে দাও। আমি একটা এনজাইম নিলাম, ডিএনএ পলিমারেজ, নিয়ে ঢেলে দিলাম শিয়াব ভাইয়ের মাথায়। প্রুফ রিডিং হয়ে গেল। প্রুফ রিডিং করা শেষ, এনজাইম ঢেলে দিচ্ছি, প্রুফ রিডিং করে দিচ্ছি। এরপর শিয়াব ভাই মোটামুটি সুস্থ হয়েছে। শিয়াব ভাই আমরা নিয়ে চলে আসবো
তো নিয়ে আসার পর শিয়াব ভাই শুধু বলছে আমি লাগবো 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 নট লাগাবো। এখন এরপর কি করব, শিয়াব ভাই হচ্ছে নিয়ে একটা লাইগেজ দিয়ে দিলাম আমি। লাইগেজ দিলে শিয়াব ভাই যে কোনো জায়গায় এখন লিখে দিতে পারে। দ্যাটস ইট। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের এনজাইম। এইটুকু পারলে আর কিছু লাগবে না। শুধু মনে করবা শিয়াব ভাই আর 97% মানুষ, মানে কি বলার দরকার নেই, 97% মানুষ এভাবে বলবা, ঠিক আছে? চল, অতিমাত্রায় বেতন অবস্থা খুলে দিবে কে? টপো আইসোমারেজ। হেলিকেজ কি করবে? প্যাচ খুলে দিবে। এসএসবিপি কি করবে? দ্বিতন্ত্রী হতে দিবে না, দ্বিতন্ত্রী হতে দিবে না। ডিএনএ পলিমারেজ কি করবে? প্রুফ রিডিং করবে। আর লাইগেজ কি করবে? জোড়া লাগাবে। জোড়া লাগাবে কে? লাইগেজ। কমেন্ট সেকশনে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে সবাই পাশে থাকো, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোনটা থেকে কোনটা তৈরি হয়? ডিএনএ থেকে প্রোটিন না আরএনএ থেকে প্রোটিন? রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোনটা থেকে কোনটা তৈরি হয়? একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও। ডিএনএ থেকে আরএনএ না আরএনএ থেকে ডিএনএ? সবাই হা দিচ্ছে কেন? আমি তো সত্যি ঘটনা শেয়ার করতেছিলাম। ভাইয়া টান দিলে রকেটটা ভুম ভুম, আমার চুরিতে আওয়াজ বাজে ঝুমঝুম। আচ্ছা, ধন্যবাদ। হানিমুনে দেখে ফেলছে গরিলার সাথে। কি বলেন এগুলা? আরএনএ থেকে ডিএনএ কমেন্ট আসছে। জয়ন্ত সতদলের কমেন্ট, আহাদুল্লাহ সাহেবের কমেন্ট, আনিকা নেভার রিচির কমেন্ট দেখতে পাচ্ছি, রিকা রিপাশার কমেন্ট আছে, সাইফ রাতুল কমেন্ট করছে, ধন্যবাদ। এম কে সাহেবের কমেন্ট আসছে। ওকে, তো হচ্ছে তোমাদের হচ্ছে এই পার্টটা আমরা খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বো, কোনো ভুল করা যাবে না। অতিমাত্রায় বেচানো অবস্থা, টপো আইসোমারেজ, প্যাচ খুলে দেয়, হেলিকেজের কারণে দ্বিতন্ত্রী হতে দিবে না, এসএসবিপি ডিএনএ পলিমারাইজ করে, প্রুফ রিডিং, আর লাইগেজের কারণে লেগে যায়। কথা ক্লিয়ার? মনে থাকবে? ওকে, চলো তাহলে আমরা এর থেকে কিন্তু পড়লাম। তো আমাকে আরেকটা বিষয় একটু কমেন্ট করে জানাও তো, মানুষের সাথে শিম্পাঞ্জির মিল কত ভাগ? মানুষের সাথে শিম্পাঞ্জির মিল কত ভাগ? একটু কমেন্ট বক্সে আরেকটা কোশ্চেন উত্তর দিয়ে দাও সবাই সবাই সবাই। ডিএনএ থেকে আরএনএ করছি, এই প্রক্রিয়ার নাম কি? ডিএনএ থেকে আরএনএ বানালে এই প্রক্রিয়ার নাম কি হয়? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের কি প্রয়োজন? ট্রান্সক্রিপশনের জন্য কি প্রয়োজন? এই ধরনের কোশ্চেন আসতে পারে। কয়েকটা বিষয় একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখবো আমরা, যে আমি যা তৈরি করব তার ছাঁচ, মানে যা থেকে তৈরি করব, ডিএনএ থেকে তৈরি করতেছি তাহলে সেটা ছাঁচ ইউজ করবা, আর যা তৈরি করবা তার পলিমারেজ দিবা। মনে করো যে ট্রান্সক্রিপশন করতেছো, তাহলে ডিএনএ থেকে আরএনএ, তাহলে ছাঁচ হবে ডিএনএ ছাঁচ, পলিমারেজ হবে আরএনএ পলিমারেজ। ডিএনএ ছাঁচ আরএনএ পলিমারেজ, এরকম মনে রাখতে হবে। তাহলে কোন ছাঁচ ইউজ করব? ডিএনএ ছাঁচ। কোন পলিমারেজ দিবা? আরএনএ পলিমারেজ, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতেছি, আরএনএ থেকে প্রোটিন, এই পার্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আরএনএ থেকে প্রোটিন, এটা কি বলে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলার আগে আমাকে একটা কোশ্চেনের উত্তর দিয়ে দাও সবাই, যে প্যাচ খুলে দেয় কে? জাস্ট প্যাচ খুলে দেয় কে? প্যাচ খুলে দেয় কে ডিএনএ রেপ্লিকেশনের সময়? প্যাচ কে খুলে দেয়? আমাকে একটু কমেন্ট করে সবাই জানাই দাও। চলে আসি, তাহলে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন কি বললাম? ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনে প্রয়োজন হচ্ছে আড়া, আড়া মারা সাড়া বা না, ট্রান্সলেশন প্রয়োজন হচ্ছে আড়া। আড়া আগে ব দিবান, এই ট্রান্সলেশনে কি লাগে? এ আর এ, এ আর এ, কঠিন, এই জায়গাটা কঠিন, কঠিন তোমাকে ছাড়া, সরি কঠিন, এটা হচ্ছে অ্যামিনো। আচ্ছা, আমি কি আজকে গান শোনাবো? সমেত দাকে দিন গান গাইছে, লা 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 লা। আমি যে গান গাবো এগুলো খুব সুন্দর গান, আমি আজকে একটা লাইভে গান শোনাতে চাই। অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। কি বললাম? অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। এতে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস।
আর এ হচ্ছে রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। আরে কি বললাম বলো? রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। আরে কি বলছি বলো? রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। এ থেকে বললাম অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। এতে কি বলছি? অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। আর এ বলছি রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। আর এতে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। পারতে হবে, এটা পারতে হবে। তাহলে বলো ট্রান্সলেশনে কি কি লাগে? এ আর এ, এ আর এ ফর অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। নামটা জম্মের কঠিন, জম্মের কঠিন, জম্মের কঠিন। সবাই নিজের হাতে দেখে দেখে টাইপ কর। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। আর এ বলছি রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। আর এতে অ্যামিনো অ্যাসিড। এটার একটা স্ক্রিনশট নাও, নিয়ে লেখো ডান। গানের সাথে নাচও চাই, দাঁড়াও নাচানোর ব্যবস্থা করতেছি। আসো, সবগুলা গ্যারান্টি আছে পরের দিন, সবগুলাই নাচাবানি আমি একা। আমি রবি না, পুষ্পিতা রায় বলছে আমাকে রবি হয়ে জ্বলে উঠতে আপন শক্তিতে। ফাল্গুনি কমেন্ট করেছে ডান লিখে। ওকে, আমি সবার কমেন্ট পড়ছি কিন্তু। আচ্ছা, তাহলে এটা নাম লিখো, এটা নামটা টাইপ করো সবাই, একবার নিজে হাতে টাইপ করো তো, আর ভুল হবে না। তাহলে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে হচ্ছে ট্রান্সলেশন পড়ে ফেললাম, তো হচ্ছে ট্রান্সক্রিপশন পড়লাম, আর হচ্ছে রেপ্লিকেশন পড়লাম। রেপ্লিকেশন পারি, ট্রান্সক্রিপশন পারি, ট্রান্সলেশন পারি, এবং লাস্টে জিন সম্পর্কে একটা আইডিয়া আমাদের মোটামুটি হয়েছে। আমরা আশা করি এটুকু পারবো, এখানে আমাদের কোনো ঝামেলা নাই। আমি দুইটা কোশ্চেন করবো, সবাই এই দুইটা কোশ্চেনের সুন্দরভাবে পজিশনে উত্তর দিবা, ঠিক আছে? বলো, অপেরণের কোন অঞ্চলে আরএনএ পলিমারেজ যুক্ত হয়? স্ট্রাকচারাল, রেগুলেটর, প্রমোটার, অপারেটর। এটা কমেন্ট করে জানাও। এরপরে আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের সময় প্রুফ রিডিং করে কে? টপোআইসোমারেজ, হেলিকেজ, প্রাইমেজ নাকি পলিমারেজ? ডিরেকশন তো দাও সবাই একটু। সবাই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস দিয়ে কমেন্ট করছে। প্রমোটার কমেন্ট দেখতে পাচ্ছি, নীল আবশ্যু, সুইয়া, সুরিয়া, রহমান জেসি, রিপা সাহা, এমকে সাহেব কমেন্ট করছে। যাদের কমেন্টগুলো দেখছে তারা নিয়মিত কমেন্ট করছে, আবার অনেকে লাইভ থেকে কমেন্ট করতে চাও না। এতে আসলে যেটা হয়, এই কোশ্চেনের সাথে একটা গ্যাপ তৈরি হয়, ক্লাসের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হয়। এই যে তোমরা কমেন্ট করতেছো, আমার মনে হচ্ছে আমি লাইভে ক্লাস পড়াচ্ছি, তোমরা আমার কোশ্চেনের উত্তর দিচ্ছ। এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে? ওকে, প্রুফ রিডিং করে ডিএনএ পলিমারেজ। সঞ্জিতা কমেন্ট করেছে। সঞ্জিতা রহমান ডিএনএ পলিমারেজ লিখেছে। রশিদা খাতুন প্রমোটার ডিএনএ পলিমারেজ লিখেছে। সুজয় মণ্ডল অভির কমেন্ট দেখতে পাচ্ছি। বৈশাখী শাহ কমেন্ট করেছে। শাবাব রেজনের কমেন্ট আছে। সুপ্রিয়া দেব বৃষ্টি কমেন্ট করেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সময় এখানে কমেন্ট দেখলাম। ওকে, আমার একটু আগে একটা ব্যাচ পড়াচ্ছিলাম, ওরা হচ্ছে বলতেছিল যে ভাই আর জীবনে কোনোদিন ক্রোমোজোমের বক্সটা না মুখস্থ করিনি। তো আমি আজকে আগে ক্রোমোজোমের বক্সটা তোমাদের একটু মুখস্থ করাই দিব। একবার বলবো, একবার মুখস্থ করবো সবাই, সবাই সব কিছু বাদ। আমরা টোটাল আগামী কিছুক্ষণ অন্য জগতে থাকবো। একবারে পুরো ক্রোমোজোমের বক্সটা সুন্দর করে পড়বো, ঠিক আছে? আর ইউ রেডি টু গো? ওকে। মানুষ 46, মানুষ 46। কিন্তু আগের দিন হঠাৎ করে আমি একটা রেশম পোকার ছবি তুললাম। রেশম পোকার ছবি দেখে দেখি 3 চিকিৎসকের একজনের মতো দেখতে। ও মাই গড! তাহলে রেশম পোকাও মানুষ, রেশম পোকাও 46। মানুষ, রেশম পোকা দুইটাই 46। মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ।
মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ, তাই মানুষ 46, গিনিপিগ মানুষের উল্টা তাই 64। মানুষ 46, মানুষের সাথে মিলে রেশম পোকাও 46, গিনিপিগ 64। মানুষের থেকে 2 বেশি হলে তাকে বলি গরিলা, মানুষের থেকে 2 বেশি হলে গরিলা 48, মানুষের থেকে 2 কম হলে খরগোশ, খরগোশ 44। গরিলার ফেভারিট খাবার গোল আলু, গরিলার ফেভারিট খাবার গোল আলু, দ্যাটস ওয়াই আই হেট গরিলা বিকজ আই লাভ গোল আলু এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার ইট উইথ হিম। তাহলে গরিলা 48, গোল আলু 48, গরিলা মানুষের থেকে 2 বেশি তাই গরিলা, মানুষের থেকে 2 কম খরগোশ, মানুষ 46, রেশম পোকা মানুষের সমান, মানুষের উল্টা গিনিপিগ, মানুষের থেকে 2 বেশি গরিলা, মানুষের থেকে 2 কম খরগোশ। আগের দিন আমার একজন এক্স বায়না ধরছে, বাবু 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 আমার একটু সোনা কিনে দাও। আমি বলি সোনা কেনা কেন লাগবে, সোনা তো আছে। বলে না 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 এই সোনা না, আমি হচ্ছে সিটি গোল্ড, গোল্ড চাই, গোল্ডের সোনা চাই। আমি বলছি ঠিক আছে বাবু চলো চলো। পরে আমি সোনা কিনে দিছি, 1 ভরি সোনার দাম 26,000 টাকা নিছে, 1 ভরি সোনার দাম 26,000 টাকা নিয়ে নিছে। বাবা গো বাবা, তাই সোনা ব্যাংক হচ্ছে 26, সোনা ব্যাংক 26, পাততে হবে পাততে হবে। গরুর দুধ সুন্দর না, ছাগলের দুধ আরো সুন্দর। গরুর দুধ, ছাগলের দুধ এগুলো সব কোথায় পাওয়া যায়? মইনুল ভাইয়ের এগ্রো ফার্মিং এর দোকানে। এখানে আসলেই সব কিনে নিতে পারবা সুলভ মূল্যে, পানিবিহীন দুধ, ভেজাল মুক্ত দুধ বাদে সরাসরি ডিরেক্ট গাভীর কাছ থেকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এখানে মাঝখানে কোনো মাধ্যম নেই, মাঝখানে কোনো জীবাণুমুক্ত হওয়ার সুযোগ নেই, জীবাণুযুক্ত হওয়ার সুযোগ নেই। জীবাণুমুক্ত হবে অবশ্যই, আপনি জীবাণুযুক্ত খাবার খেয়ে পেটে ডায়রিয়া বাঁধাবেন না। এখানে এসে সরাসরি গরুর থেকে একবারে চুষে খেয়ে ফেলবা। তো দুধের কেজি কয় টাকা করে জানো? 60 টাকা করে। গরুও 60, ছাগলও 60, কারণ গরুর দুধে 60 টাকা, ছাগলের দুধে 60 টাকা, ঠিক আছে। এরপর আছে কবুতর, কবুতর 1 জোড়া কবুতর, 2টা কবুতর 80 টাকা দাম। কবুতর কত? 80 টাকা। আমার বন্ধুরা যখন আমার বাসায় বেড়াতে এসে বলে যে দোস্ত 80, তখন আমার মন চায় যে পিছন দিয়ে কবুতর দিয়ে তালি দিই, তালি দিলে শুনছি কবুতর নাকি গুল্লি পাক খায়। শুনছি তালি দিয়ে কবুতর, বন্ধুরা আসবে সারা জীবন থাকবে, বন্ধুরা কি বেড়াতে চলে যাবে ভালো লাগে বলো? ওরা বলে দোস্ত 80, আমার মধ্যে কবুতর পিছন দিয়ে তালি দিয়ে নি, তাহলে কি হবে? কবুতর গুল্লি পাক খাবে জায়গা মতো, যে কেমন হবে মনে হয়? কবুতর 80, কবুতর হচ্ছে 80, গরু ছাগল বলছি 60, গরু ছাগল 60, কবুতর বলছি 80। এরপরে আমাকে জিজ্ঞাসা করলো একজন যে হচ্ছে ভাই এরকম ইঁদুর কত বলবেন? ইঁদুর আমি বললাম যে দেখেন ভাই ইঁদুর তো 40, ইঁদুর 40, আচ্ছা ঠিক আছে ইঁদুর 40। আমার বয়স 40 হতে পারে, কিন্তু আমি কি জেরিকে ভুলে যাব? নেবার 40 জেরি আমার মনেই থাকবে, তাই ইঁদুর 40 এভাবে মনে রাখবো। এটা ইম্পর্টেন্ট না, তাহলে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া? ইম্পর্টেন্ট হচ্ছে পরপর 3টা মনে রাখতে হবে। গৃহমাছি, এটা মেলা ভালো। এরপর এটা লেভেলে আছে কলের মাছি, আর তারপর সবচেয়ে খারাপ হচ্ছে কিউলেস মশা। মানে এটা হচ্ছে 12, 8, 2 গৃহমাছি, ফলের মাছি, কিউলেস মশা। সবচেয়ে ভালো কোনটা? গৃহমাছি কত? 12, ফলের মাছি কত? 8, কিউলেস মশা কত? 2। কিউলেস মশা বলছি 2। এখনো খেয়াল করো, পড়ানো কেবল শুরু হয়েছে, অনেক বাকি। তো ধান, আমরা যখন ভাত খাই না, ভাত খাওয়ার সময় ধানের থেকে তৈরি করা চাল খাই। তো এই চাল বা ধান এটা হচ্ছে 24, ধান হচ্ছে 24। ভাত খাইলে সাথে সালাদ হিসাবে তুমি টমেটো নাও, টমেটো তোমার সালাদ না, তাহলে ধান 24 হলে টমেটো 24, তাহলে ধান টমেটো দুটাই 24। এখন যারা ভাত খেতে পারে না রাত্রে, তারা ভাতের বদলে রুটি খায়, ডায়াবেটিস হলে, তাহলে রুটি হচ্ছে ভাতের বিকল্প। তাহলে ধানের উল্টা কি হবে? রুটি। রুটি কত? 42, মানে গম কত? 42, ধান কত? 24, ধান কত? 24, गम कत 42। আমার একজন গার্লফ্রেंड ছিল, वो मुझे छोड़कर चला गया, मुझे बहुत कष्ट होता। उसका नाम था जश। और আমি ওর জুস খাইতে পছন্দ, ওর সাথে একসাথে জুস খাইতে পছন্দ করতাম। ওর নাম দিছিলাম জশ। ওর বাপের নাম ছিল পাট, পাটের মেয়ে ছিল যশ আমার গার্লফ্রেন্ড। তো আমি আর যশ ঢাকা মেডিকেলে যাইতাম, আমাদের আগেই বলছি যে ও ঢাকা মেডিকেলে পড়তো, ঢাকা মেডিকেল থেকে বেরোতো, আমি বলতাম বাবু 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 চল আমরা হাঁটি একসাথে,
বলে শুধু হাঁটি না খাটি? আমি বলছি শুধু হাঁটি। বলছে হাঁটে না খাটে? আমি বলছি হাঁটে। আমরা একদিন হাঁটতে 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 যাচ্ছি, এক লোক ভুট্টা বিক্রি করতেছে, একটা ভুট্টার দাম 10 টাকা। আমি বললাম বাবু বাবু ভুট্টা খাবা? বললো হ্যাঁ হ্যাঁ বাবু খাবো। শুধু কি ভুট্টাই খাওয়াবা? আমি তো তখন বুঝতাম না, নুব ছিলাম, নুব। এখন না নুব তো হচ্ছে ওই যে ভুট্টা না ভুট্টা, ভুট্টা কিনলাম, 2টা ভুট্টা কিনলাম, 10 টাকা 10 টাকা 20 টাকা নিল। তারপর থেকে আমি শিখলাম যে ভুট্টার কম দাম হচ্ছে 20, ভুট্টার কম দাম হচ্ছে 20, ভুট্টা কম দাম 20। তারপর দেখলাম পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ তো সারা জীবন সব জায়গায় পড়ে এসেছি, 16 পেঁয়াজ 16 পেঁয়াজ 16 পেঁয়াজ 16। কেমন ভাই এর কি হলো? পেঁয়াজ কেমনি 16 হইলো? কোশ্চেন। তো ভাই দেখো, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, পরে এসেছিল, নাম পিয়া ছিল, পিয়া। তো ওই যে বলে না যে হিন্দিতে বলে না, মানে শুয়ে পড়ার হিন্দিতে কি বলবে? শুলো, তুমি শুলো, তুমি শুলো। তা আমি পিয়ার বলছি পিয়া তুমি শুলো, তুমি শুলো, তুমি শুলো, পেঁয়াজ 16 পেঁয়াজ 16, বুঝছো তো? পেঁয়াজ 16, পিয়া তুমি শুয়ে লো, মানে পেঁয়াজ 16। ঠিক আছে, তাহলে পেঁয়াজ হচ্ছে 16, ভুট্টা হচ্ছে বললাম 10 10, 2টা ভুট্টা নিচ্ছে 20 টাকা, 20 টাকা। ওকে, ভুট্টা হচ্ছে 20। পাটের যশ, বাপের নাম ছিল পাট আর মেয়ের নাম ছিল যশ। পাটে হচ্ছে পাট, জতে জব, শতে শশা। এটা কিন্তু 14 বলা যাবে না, 14 বলা যাবে না, বলতে হবে 14। তুমি জানো 14 একটা খারাপ শব্দ, কিভাবে এসে তুমি জানো? আমি জানি, বলবো। তো পাটের যশ, পাট জব শশা 14, পাট জব শশা 14, পাট জব শশা 14, ভুট্টা 20, ভুট্টা বলছি কিন্তু 20, পেঁয়াজ 16, পেঁয়াজ 16, ধান বলছি, ধান বলছি 24, ভাতের সাথে তুই টমেটো খাচ্ছিলি সালাদ হিসাবে, সেটাও 24, গম 42। পাট জব শশা কত? 14, পাট জব শশা 14। পাট কে ছিল বলছিলাম? বাপ, মানে একবার বাপ হচ্ছে 18, বাতে বাঁধাকপি, পথে পেঁপে, বাঁধাকপি আর পেঁপে হচ্ছে 18, বাঁধাকপি আর পেঁপে হচ্ছে 18। পাট জব শশা 14, পাট জব শশা 14, বাঁধাকপি পেঁপে হচ্ছে 18, বাঁধাকপি পেঁপে হচ্ছে 18, এবং চীনা বাদাম 40, চীনা বাদাম 40, চীনা বাদাম 40। আমি সংখ্যাগুলো লিখিনি কিন্তু ম্যাক্সিমাম, তো তোমাদের সাথে আমি একবার রিভাইজ দেই। আসো, মানুষ 46, মানুষের সাথে একই রকম আছে রেশম পোকা, সেটা হচ্ছে 40। মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ, এটা হচ্ছে 64, গিনিপিগ হচ্ছে 64। গরিলা গোলালু পছন্দ করে, গরিলা গোলালু দুইটাই 48। মানুষের থেকে 2 কম হলে হয় খরগোশ, 44, খরগোশের ফেভারিট খাবার কলা, কলাও তাই 44। আর মানুষের থেকে 2 বেশি হলে হয় বলছিলাম গরিলা, 48, খায় গোলালু। সোনা ব্যাঙ 26, সোনা ব্যাঙ 26, গরু ছাগলের দুধ 60, কবুতর 80, কবুতর 80, গৃহমাছি ফলের মাছি কিউলেক্স মশা 12 8 2, 12 8 2, বাঁধাকপি পেঁপে 18, পাটের যশ, পাট জব শশা 14, বাঁধাকপি পেঁপে 18, ধান বলছি 24, টমেটো 24, গম 42, গম 42, ভুট্টা 20, পেঁয়াজ 16, চীনাবাদাম 40। ঠিক আছে, সবাইকে আমি কোশ্চেন করব, বোর্ডে অপশন লেখা আছে। সবাই সোনা ব্যাঙেরটা কমেন্ট করো, সোনা ব্যাঙ, সোনা ব্যাঙ, সোনা ব্যাঙের ক্রমশ সংখ্যা কত? এটা কমেন্ট করো। সোনা ব্যাঙের ক্রমশ সংখ্যা সবাই কমেন্ট করো। এরপরে পেঁয়াজ কত? পেঁয়াজ কমেন্ট করবা। সোনা ব্যাঙ শেষ করেই কমেন্ট হবে পেঁয়াজ। পেঁয়াজ শেষ করে সব থেকে কম কোনটা পড়লাম, মানে কিউলেক্স মশাটা কমেন্ট করবা। পেঁয়াজ শেষ করে কমেন্ট হবে কিউলেক্স মশা, কিউলেক্স মশার পরে কমেন্ট 26,000 সোনা, পুষ্পিতা রায় কমেন্ট করেছে। আচ্ছা, আমার বউকে যে সোনা কিনে দিয়েছিলাম সেটা 26,000 টাকা ভরি ছিল আসলে, সত্যি। এটা আগের জন্মে তো অনেকগুলো বউ ছিল আমার তখন। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপর কমেন্ট করবা পেঁপে কত বললাম, পেঁপে, পেঁপেরটা কমেন্ট করো একটু সবাই। ওকে, পেঁপে কমেন্ট করবা। তারপর সবাই ছাগল কমেন্ট করবা, ছাগল, সবাই কমেন্ট করবা ছাগল কত, ছাগল। কারণ তোমাদের সজল ভাই যদি একটা ছাগল হয়, তাহলে সজল ভাইয়ের কমন কত হবে, এটা কমেন্ট করবা। ওকে,
2 কমেন্ট আসছে, কিলেক্স মশার কমেন্ট দেখতে পাচ্ছি এটা। আচ্ছা পেপ পেপ কি, ও পেপ না, ওটা পেপে 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 18। আচ্ছা পেপে 14 লিখছে কে? এটা আমি খুন করবো। ইমরান হাসান ইমন, তুমি শেষ, তোমাকে এটা ধ্বংস করে দিব আমি। ছাগল 60 লিখে কমেন্ট করছে, জানাজ দোস্তা দেওয়া হয়নি, ওটা হবে সজল 60। ওকে, ছাগল 60 ধন্যবাদ। পেপে 18 ভেরি গুড। ছাগল 60 কমেন্ট আসছে, থ্যাংক ইউ অল সো মাচ। আমার মনে হয় এখানে আর কারো কোনো ঝামেলা নাই। ওকে, চলো আমরা সামনে যাই। এরপরে আমরা করব হচ্ছে ওই যে ডাইসেন্ট্রিক আর পলিসেন্ট্রিক, এই দুটার উদাহরণ প্রায় পরীক্ষায় আসে। যে ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের উদাহরণ কি, পলিসেন্ট্রিক ক্রোমোজোমের উদাহরণ কি। ডাইসেন্ট্রিক পড়ব আর পলিসেন্ট্রিক পড়ব, বুঝছো? তো জয় ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, মেয়েটার নাম ছিল পলি। তো অনেকদিন প্রেম হওয়ার পর, পলি আসলে কে ছিল জানো না? পলি একটা ভেড়া ছিল, ডলির বোন। ডলি ডলি পলি, ডলি পলি, মনে নাই? তো জয় ভাইয়ের এই প্রেম ছিল পলির সাথে। তো পলির সাথে জয় ভাইয়ের যখন প্রেম ছিল, তো অনেক দিন ধরে প্রেম করছে। প্রেম করার পর জয় ভাই হঠাৎ করে একদিন ব্রেকআপ করে ফেলছে। ব্রেকআপ করে ফেলার পরে পলি ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এতদিন দুধ দিয়ে কালসাপ পুষছিলাম, এতদিন দুধ দিয়ে কালসাপ পুষছিলাম। জয় ভাই আবার যে কমেন্ট করেছে, আমি তো ফ্রিতে দুধ খাইনি, আমি তো কলা দিয়েছিলাম। তো পলিকে কি দেওয়া হয়েছিল? কলা। তাই পলিসেন্ট্রিকের উদাহরণ কি? কলা। আমি জানি তুমি কখনো এটা ভুল করবা না। পলিসেন্ট্রিক হচ্ছে কলা, পলিসেন্ট্রিক হচ্ছে কলা। হেডফোন লাগাও, হেডফোন লাগাও, ভালো বলতেছি, হেডফোন লাগাও। ডাইসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে গম। ডাইসেন্ট্রিক হচ্ছে গম, পলিসেন্ট্রিক হচ্ছে কলা। এটুকু মনে রাখলে খুশি আমি। ডাইসেন্ট্রিক হচ্ছে গম, পলিসেন্ট্রিক হচ্ছে কলা। এর কথা হচ্ছে কলার বৈজ্ঞানিক না পরীক্ষা আসতে পারে না? পারে। কলা তৈরি করতে মুচাতে কলার মুচা, মুচা মুচা মুসা, কলা মুসা, মুসা স্পিক, মুসা। তাহলে কলার বৈজ্ঞানিক হচ্ছে মুসা, কলা মুসা। কলা তো মুসা লাগে মাঝে মাঝে, তাই বাদ দাও। ডাইসেন্ট্রিক বললাম কি? গম। পলিসেন্ট্রিক বলছে কি? কলা। কলা বৈজ্ঞানিক পারবো মুসা। ওকে, থ্যাংক ইউ। এটুকু আমরা পারবো জানি। তো সবাই আমাকে এবার ঠান্ডা মাথায় একটা কোশ্চেনের উত্তর দিয়ে দিবা। সবাই পারবো আমি জানি, তাও বলবা কবুতরের ক্রমজ সংখ্যা কত? কবুতরের ক্রমজ সংখ্যা একটু কমেন্ট করে দাও, সবাই আমাকে কমেন্ট করে দাও। ওকে, তো ক্রোমোজোম নিয়ে একটা আইডিয়া হলো। এবার আমরা একটু অধ্যায়ের শুরুর দিকে চলে যাই, চলো। যে হ্যাঁ, কোষ কে আবিষ্কার করতে? তো কোষ আসলে দুইটা সর্টে ছিল, জীবিত কোষ ছিল, মৃত কোষ ছিল। জীবিত কোষ আর মৃত কোষ। আচ্ছা, অনেক স্টুডেন্ট আছো যারা নিয়মিত পড়াশোনা করছো, নিয়মিত আমাদের পরীক্ষা ভালো করছো। যারা নিয়মিত আমাদের পরীক্ষা ভালো করছো, আবার অনেক স্টুডেন্ট আছে আমাদের অ্যাক্টিভ আছে পড়ে, যারা নিয়মিত ভালো করছে না। যারা নিয়মিত ভালো করছে না, এদের আমরা চেষ্টা করছি যাতে ভালো করে। বাট যাদের দিয়ে একবারে সম্ভব না, তাদের কিছু স্টুডেন্টকে আমরা অলরেডি বাদ দিয়েছি এই মাসে। বেশ কিছু স্টুডেন্ট আমরা গ্যান্ডিয়াস থেকে কিক আউট করেছি আর কি। এটা আসলে অবস্থার কারণে করতে হয়েছে। যারা চেষ্টা করে না, এদের জন্য আসলে আমরা কষ্ট করব কেন? এবছর আসলে অফলাইন সার্ভিস খুবই রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড সার্ভিস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করতেছি, এত রিস্ক নিয়ে এত কষ্ট করে, অবশ্যই তোমাদের ভালো করার জন্য। তো কিছু স্টুডেন্ট বাদ পড়ছে, আবার অনেক আছে খুব চেষ্টা করতেছো, বাট ইচ্ছা ছিল গ্যান্ডিয়াসে ভর্তি হতে পারো না, কারণ হচ্ছে ওই সময় বা সিট ছিল না, এই কারণে। তো এই ধরনের সমস্যা যারা ছিল কিন্তু নিজে কনফিডেন্ট যে হ্যাঁ ভাই আমি কষ্ট করতেছি, আমি ভালো করব, তারা মোটামুটি হচ্ছে এখন থেকে শুরু করতে পারো। এটা সুযোগটা তোমাদের আছে। আমাদের বই মোটামুটি সব ইনশাআল্লাহ সোমবার সকাল থেকে প্রেসে উঠছে, সে প্রিন্টের জন্য প্রেসে পাঠানো হয়েছে অলরেডি বইয়ের সফট কপিগুলা। আমরা আশা করছি 1 থেকে 2 তারিখের মধ্যে বইগুলো পেয়ে যাব। শুধুমাত্র যারা ফুল পেইড তারা বইগুলো পাবে, এবং হচ্ছে বইয়ের জন্য কোনো প্রকার টাকা পরিশোধ করতে হবে না আর কি। মেডিথেরাপির জন্য, মেডিথেরাপিটা তোমার জন্য ফ্রি থাকবে, কিন্তু এটা নেওয়ার জন্য সম্পূর্ণ মানে রিসিপ্টের কপিটা শো করতে হবে। আবার হচ্ছে গ্রুপ থেকে অলরেডি দেখলাম রিমুভিং প্রসেসও শুরু হয়েছে। তো এরকম অবস্থায় আসলে একটা ক্লাস মিস করা খারাপ। এই সময় চেষ্টা করো যে অ্যাজ এ হোল ফর্মালিটিস গুলো যত দ্রুত সম্ভব কমপ্লিট করে পুরো প্রসিডিওরটা যেভাবে চলছে সেভাবে যাতে চলে। আর বাকি যারা আছো যে হ্যাঁ ভাই আমার শুধুমাত্র অনলাইনে ভরসা, বা এই শুধুমাত্র অনলাইনে শতভাগ ভরসা রাখা একটু কঠিন, তুমি ভরসা রাখতে পারো। আমি মইনুল, আমি চেষ্টা করছি, একটা শ্যাম ভাই, শিয়াব ভাই, জয় ভাই, প্রত্যেকে চেষ্টা করছে। দ্যাট ইজ ট্রু। আমি জানি আমরা প্রত্যেকে আন্তরিক, আমরা প্রত্যেকে সর্বোচ্চটুকু দিচ্ছি, বাট দিস ইজ নেভার এভার এনাফ। এটা সত্যি আমরা চেষ্টা করছি, আমরা অনলাইনে সর্বোচ্চ সার্ভিসটুকু দিচ্ছি, সর্বোচ্চ সংখ্যক ক্লাস নিচ্ছি, বাট এর সাথে তোমার আরো একটু এক্সট্রা প্রয়োজন একটা ভালো মেডিকেলে যাওয়ার জন্য।
চান্স পাওয়া অনেক প্রকার হয়। এক সংখ্যায়ও চান্স হয়, দুই সংখ্যায়ও চান্স হয়, তিন সংখ্যায়ও হয়, চার সংখ্যায় হয়। তো 1 থেকে 10-এর মধ্যে চান্স মানে কিন্তু এক সংখ্যায় চান্স। এক সংখ্যায় চান্স আর দুই সংখ্যায় চান্স কিন্তু এক না। দুই সংখ্যা আর তিন সংখ্যাও কিন্তু এক না। আমি কিন্তু তিন সংখ্যায় চান্স পেয়েছি। অনেক আছে দুই সংখ্যায় চান্স পেয়েছে, এক সংখ্যায় চান্স পেয়েছে। তো করলে কিছু করে দেখো। তো এর জন্য যদি কিছু এক্সট্রা লাগে নাও। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন হোম টিউটর নিচ্ছে। এই লাস্ট 3 দিন 4 দিন ধরে শুধুমাত্র হোম টিউটর প্রোভাইড করতেছি, সারাদিন ধরে হোম টিউটর প্রোভাইড করি। তো যাদের প্রয়োজন তারা নিয়ে নাও, আমাদের অফিসে জানাও, আমাকে জানাও, আমাদের তোকে জানালেই হবে। আমাকে জানাবো, আমি ইনস্ট্যান্ট ম্যানেজ করে দিব। এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। বাট এই শেষ সময় চলে আসছি, আমাদের আর আসলে গ্যাপ তোলার টাইম নেই। তোমার যা গ্যাপ ছিল এটা তুলতে হবে তোমার এখনই, একদম এখনই, নেক্সট 15 দিনের মধ্যে। আর কোনো টাইম নেই, এরপর রিভাইজ ফেজে চলে আসবে। তাই সবাই যে ইন্টেনসিভ কেয়ারটা চাও, এই কেয়ারের ভিতর চলে আসো, ইনশাআল্লাহ সবাই ভালো করবা। এইটুকু বলার ছিল, আমি আবার পড়ায় চলে যাই। তো কোষ নিয়ে বললাম, কোষ হতে পারে জীবিত, কোষ হতে পারে মৃত। জীবিত কোষ আবিষ্কার করতে অ্যান্থনি ভন লিউয়েনহুক, আর মৃত কোষ আবিষ্কার করছে রবার্ট হুক। মৃত কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, জীবিত কোষ আবিষ্কার করছে অ্যান্থনি ভন লিউয়েনহুক। রবার্ট হুকের একটা বই আছে, বইটার নাম তুমি আমি আমাদের জানতে হবে, মাইক্রোগ্রাফিয়া। বইটার নাম কি বলছি? মাইক্রোগ্রাফিয়া। তাহলে রবার্ট হুকের বইয়ের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। পলিসেন্ট্রিকের উদাহরণ কি ছিল একটু সবাই কমেন্ট করে জানাবা, বৈজ্ঞানিক নাম সহ। বাসা যে খুলনায় না, অনেকে বলছে বাসা খুলনায় না। বাসা তোমার বাংলাদেশের যেখানেই হোক, ওখানে আমার লিংক বা পরিচয় এটা আছে। এটা নিয়ে টেনশন কিছু না, আমাকে জানালেই হবে। কলা মুসা, কি কলা মুসা? কলা মুসা মুসি শুরু করছে কমেন্ট বক্সে। চয়ন কুন্ডু কলা, ওকে। আবার মুসা, কলা মুসা লিখে কমেন্ট করছে। সবাই কলা মুসা লিখে কমেন্ট করছে, ওকে, ধন্যবাদ। তানভীর হাসানের কমেন্ট দেখলাম, ওকে। তাহলে রবার্ট হুক, বইয়ের নাম কি বলছি বলো? মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া। আর এই জীবিত কোষ পর্যবেক্ষণ করছে কে? অ্যান্থনি ভন লিউয়েনহুক। আর মৃত কোষ পর্যবেক্ষণ করছে রবার্ট হুক। এখান থেকে একটু আমরা জানবো, ঠিক আছে? কোষ তত্ত্ব দিছে 3 জন বিজ্ঞানী। কয়জন বিজ্ঞানী দিছে? 3 জন। স্লেইডেন, সোয়ান, ভার্চু। তাহলে কোষ তত্ত্ব দিছে কয়টা বিজ্ঞানী? 3 জন। নাম বলো? স্লেইডেন, সোয়ান, ভার্চু। ধরে ধরে একবার নিজে হাতে লেখো তো, এই নাম দিনটা ভুল করবা না। আমি একটা গান গাবো, দেখবা? একটা গান শুনবা? স্লেইডেন, সোয়ান, ভার্চু, স্লেইডেন, সোয়ান, ভার্চু। মনে থাকবে? যদি ডিজে ভার্সন হয় তাহলে কেমন হতো? সেলে 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 স্লেইডেন, বাবা 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 ভার্চু। এরকম আছে, তাই না? আমি জানি তোমরা পারো, কিন্তু আমি আসলে ভালো গাই তো। আমার আগে নাম ছিল হচ্ছে জেমস মইনুল। জেমস মইনুল বাচ্চু। আয়ুব বাচ্চু থেকে বাচ্চু, জেমস থেকে জেমস, মাঝখানে আমি মইনুল। তাহলে আমার নাম ছিল জেমস মইনুল বাচ্চু। ভাবতে পারো কোন লেভেলের সিঙ্গার ছিলাম। আবার আমি নতুন দেখতে আমার নামকরণ করবে সবাই মিলে, যে হচ্ছে আই যে দেখো আমার শিষ্যরা আমার নামে নাম রাখে, আতিফ ইসলাম, মইনুল ইসলাম, আতিফ ইসলাম। বাবু এরা সব আমার থেকে শিখছে, সত্যি। এদের আমি ট্রেনিং দিচ্ছি কিভাবে গান গেতে হয়, এটা। তো দেখো, স্লেইডেন, সোয়ান, ভার্চু। কোষ তত্ত্ব কয়জন দিছে? 3 জন। বলে দাও কি কি? স্লেইডেন, সোয়ান, ভার্চু। রবার্ট হুকের বইয়ের নাম বল? মাইক্রোগ্রাফিয়া। জীবিত কোষকে অ্যান্থনি ভন লিউয়েনহুক, মৃত কোষকে রবার্ট হুক। ধন্যবাদ। এরপর খেয়াল করি আমরা, আমার না এই টিস্যু টিস্যুতে বোর্ড মুছে পোষায় না, হাত দিয়ে মুছতে ইচ্ছা করে। সে আমরা হাত দিয়ে মুছা শিখাইছে, বলছে যে এই বোর্ডের কালিকে অমান্য করতে নেই, কারণ কালো কালো করিস না, কালো কালো করা যাবে না, বুঝছো? কালো তো হইতেই পারে অন্ধকার। যাই হোক, চলো আমরা পড়াইছি। এবার আমরা পড়বো হচ্ছে কোষের নিঃসৃত পদার্থ। কোষের নিঃসৃত পদার্থ কি কি আছে? তার আগে রবার্ট হুকের বইয়ের নামটা একবার লিখো তো সবাই। কোষের নিঃসৃত পদার্থ কি কি আছে? দেখো, হাইপেন। কোষের নিঃসৃত পদার্থ আছে কি? হাইপেন। এইতে কি? হরমোন। পিতে কি? পিগমেন্ট। ইতে কি? এনজাইম। আর এনে কি? নেকটার। হরমোন,
পিগমেন্ট, এনজাইম, নেকটার। এগুলো হচ্ছে কোষের নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থগুলোর নাম বলে ফেলো আরেকবার, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। তাহলে নিঃসৃত পদার্থ কি কি আছে? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পড়তে হবে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু মানে মা এরা পাগল। মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরাতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পথে হচ্ছে প্লাস্টিড, গতে হচ্ছে গলগি বডি, লতে হচ্ছে লাইসোসোম। মা এরা পাগল, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, পারক্সিসোম, গলগি বডি, লাইসোসোম। বাচ্চারা সবার কাজ কি বলতো? একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে লেখ ডান। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বলছি বলো কি? মা এরা পাগল, মাতে কি? মাইটোকন্ড্রিয়া, এরাতে বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে প্লাস্টিড, গতে গলগি বডি, লতে লাইসোসোম। আজকে তোমাদের যেমন একটা সিক্রেট শেয়ার করবো, বুঝছো? না বলবো না, থাক। কোশ্চেন নিশ্চিত পদার্থ কি বললাম? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এগুলো হচ্ছে নিশ্চিত পদার্থ। ঠিক আছে, আমরা সবাই পারবো আশা করা যায়। এখানে আমাদের কোনো সমস্যার কথা না। কোষীয় অঙ্গাণু নিয়ে একটু পড়াশোনা করাইতে হবে, আর কোষ ঝিল্লি নিয়ে একটু পড়াবো আগে। তো কোষ ঝিল্লি নিয়ে আমরা মনে রাখবো, কোষ ঝিল্লির সব থেকে গ্রহণযোগ্য যে মডেল তার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা ভাইয়া ব্লার হচ্ছে না? ভাইয়া ব্লার, ভাইয়া ব্লার। হ্যাঁ ভাইয়া ব্লার, 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 ভাইয়া ব্লার। না না ভাইয়া ব্লার, আজকে ভাইয়া ব্লার, এখন থেকে ভাইয়া ব্লার। সেল মেমব্রেন। তো ব্লার না থাকলে তো কমেন্ট করো না ভাইয়া ব্লার না। ব্লার হলে ভাইয়া ব্লার, ভাইয়া ব্লার, ভাইয়া ব্লার। না না, এখন তো কমেন্ট করবে না ভাইয়া ব্লার না, ভাইয়া ক্লিয়ার, ভাইয়া ক্লিয়ার। কি ক্লিয়ার ভাইয়া, কি ক্লিয়ার? না মেনে নেওয়া যায় না। সেল মেমব্রেনে চলে আসো। সেল মেমব্রেন কি মডেল বললাম? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কার? সিঙ্গার এবং নিকলসন। তো আমি একবার কি করলাম, এক জায়গায় গান গেলাম যে আই এম এ ডিস্কো সিঙ্গার, ডিস্কো ডিস্কো সিঙ্গার। সবাই বললো निकाल यहाँ से, निकाल निकाल निकाल। मुझे तड़ा दिया, मुझे बहुत कान्ना आया, मैं नहीं कादा, बहुत कान्ना आया, बहुत बहुत, बट नहीं कान्ना, मेरे चोक से जाल बड़े हो गया, बट मुझे बहुत कान्ना आया। सिंगर, मैं था सिंगर एंड मुझे निकाल दिया, सिंगर एंड निकाल। ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে কে? সিঙ্গার এন্ড নিকলসন। সিঙ্গার এন্ড নিকলসন। ফ্লুইড মোজাইক মডেলের কি কি পার্ট আছে দেখো। প্রোটিন আছে 3টা। প্রোটিন আছে কয়টা? 3টা। পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। সবাই সবাই নিশ্চিত পদার্থগুলোর নাম লিখে একটু কমেন্ট করো তো, নিশ্চিত পদার্থগুলোর নাম। তাহলে বললাম যে প্রোটিন আছে কি কি? পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। আবার বলি, পেরিফেরাল যেটা প্রান্তের দিকে থাকে, ইন্টিগ্রাল যেটা দুই পাশে একসাথে থাকে, আর এটা কি বললাম? লিপিড সম্পৃক্ত প্রোটিন। ফ্লুইড মোজাইক মডেল কি বললাম? কার? সিঙ্গার এন্ড নিকলসনের। সিঙ্গার এন্ড নিকলসন মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। কি কি আছে? পেরিফেরাল প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে। নামগুলো জানলাম শুধুমাত্র। দেখো এটা পরীক্ষায় আসবে বছর, বুঝছো? এটা না পড়লে চান্স হবে না। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে তৈরি করে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে তৈরি করে গ্লাইকোক্যালিক্স।
ফ্লুইড মোজাইক মডেলে কয়টা প্রোটিন পাওয়া যায়? তিনটা, পেরিফেরাল, ইন্টিগ্রাল, লিপিড সম্পৃক্ত। আর প্রাণী দেহে কোলেস্টেরল থাকে। তাহলে ফ্লুইড মোজাইক মডেলে কি কোলেস্টেরল থাকে? জি ভাইয়া থাকে। প্রাণীদের ক্ষেত্রে কোলেস্টেরল থাকে। গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড মিলে কি হচ্ছে? গ্লাইকোক্যালিক্স। প্রোটিন আছে কয়টা? তিনটা, পেরিফেরাল, ইন্টিগ্রাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল, ইন্টিগ্রাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, এবারে একটু কঠিন কোশ্চেন করব। সবাই আমাকে উত্তর দিবা, পারঅক্সিজম ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? এই কোশ্চেনটা উত্তর দিবা। পারঅক্সিজম ঝিল্লিবদ্ধ ছিল না ঝিল্লিবিহীন ছিল? ঠিক আছে, সবাই একটা এসএস নিয়ে ফেলো। এটা এসএস নিয়ে লিখো, ডান। ওকে, পিতৃলতা দাস অর্পার কমেন্ট দেখতে পাচ্ছি, সামিয়া সেজুতির কমেন্ট দেখতে পাচ্ছি, মেঘের ছায়া। এই কোন মেঘের ছায়া? এটা ট্রান্সগ্রেসিভ অঞ্চলে থাকে নাকি মেঘের ছায়া? মেঘের আবার ছায়া হয়? আফিয়া শাহরিন অর্নিশার কমেন্ট দেখতে পাচ্ছি, শোভন দেব দত্ত ঝিল্লিবদ্ধ লিখে কমেন্ট করছে, আবার ঝিল্লিবিহীন কমেন্ট দেখতে পাচ্ছি। বাবা, ঝিল্লিবিহীন তোমার কোনো সুযোগই নেই। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে তৈরি হয় গ্লাইকোক্যালিক্স। ঝিল্লিবদ্ধ বলছে সবাই পারঅক্সিজমকে, ভেরি গুড। ঝিল্লিবদ্ধ লিখে কমেন্ট করছে হাদি। রিপা শাহর কমেন্ট দেখতে পাচ্ছি, ধন্যবাদ। আমরা আশা করি এটা পারবো। এরপর আমরা চলে যাই সেল মেমব্রেন গঠনটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এরপর চলো, তোমাদের মধ্যে কয়েকজন আছে আনলাকি, যারা কমেন্ট করলে আমার আসলে তাদের কমেন্ট সামনেই আসে না। এই আনলাকিরা একটু করে কমেন্ট করা যাবে, আমি আনলাকি, আপনি আমার কমেন্ট কখনোই পড়েন না। এরপর চলো আমরা এবার কোষীয় অঙ্গাণু পড়া শুরু করি। তো চলো একটু করে পড়ি, একবার 3 দিন করে পড়ি, ঠিক আছে? রাইবোজোম, গলগি বডি, লাইসোসোম। দেখছি 2 দিন আগে জানলে পড়া যায়। সবার আগে চলে আসি কোষ ঝিল্লি। এটা ভাবতে হবে, এটাই হচ্ছে বেসিক, পিওর বেসিক। কোষ ঝিল্লি থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ ঝিল্লি থেকে তৈরি হয় কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ আছে, অমসৃণ আছে। তাই কোষ ঝিল্লি থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আছে রাফ আর স্মুথ, মানে মসৃণ আছে, অমসৃণ আছে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়। গলগি বডি থেকে লাইসোসোম তৈরি হয়, আর লাইসোসোম থেকে কেরাটিন তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট লাগবে। তাহলে কোষ ঝিল্লি থেকে বা সেল মেমব্রেন থেকে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে মসৃণ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গলগি বডি, গলগি বডি থেকে তৈরি হয় লাইসোসোম, আর লাইসোসোম প্রস্তুত করে কেরাটিন। বাচ্চারা, এটা ছোট জিনিস, ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নাও। আমি আনলাকি ম্যাক্স পুরো মার্জিয়া ইসলাম তোমার কমেন্টটা 2 বার পড়লাম। ইয়াবুশরা আনলাকি। আচ্ছা, তোমার নামটা বলি। মেহেজাবিন কমেন্ট করছে, তোর যে নাম পড়বে না, এই চাইনিজ নাম, এটা হচ্ছে তমা, গরিব তমা। এরপর আছে হচ্ছে রিফাতুজ্জামান লাবিব বলছে আনলাকি। নেহাল নাকি আনলাকিয়েস্ট। জান্নাতুল কনা বলছে আনলাকি। আরফা চৌধুরী আনলাকি কমেন্ট আপনি পড়বেন না? না পড়লাম। আরফা চৌধুরী কমেন্ট পড়লাম। লামিসা ফারাজ জিকা ভাইরাস কমেন্ট করেছে, আমি আনলাকি, ওকে। সাজিয়া স্বর্ণিকার কমেন্ট পড়লাম। ঋত্বিক রয় আনলাকি ম্যাক্স, আচ্ছা। জলি ভেরি আনলাকি, ওকে। সাকিবুল ইসলাম নাকি আনলাকি। আলিশা স্নেহা তোবা আনলাকি। মার্জিয়া আমিন আনলাকি। তমা আনলাকি দেখতে পাচ্ছি। নওশিদ নেওয়াজ সারা জীবন ধরে কমেন্ট করে গেলেও ভাইয়া নাম নেয় না, আনলাকি। সাকিব মোহাম্মদের কমেন্ট দেখতে পাচ্ছি। শেখ মনিরুজ্জামান আনলাকি বলে দাবি করছে। সুমাইয়া সামিনা নিজেকে আনলাকি বলে দাবি করে। ফারহানা তাসনিম আনলাকি। এমডিএ ফয়সাল, আমার তো আনলাকি ভাই বোনের অভাব নেই। আকলিমা লিমা আনলাকি। নওশিদ নিয়াজ আনলাকি দেখতে পাচ্ছি, ওকে। নুসরাত জাহান মৌ আনলাকি দেখতে পাচ্ছি। আলিশা সিনহা তোবা নিজেকে অনেক বেশি আনলাকি মনে করে। সানজানা আফরোজ অর্পি আনলাকি মনে করছে। অর্ণব সরকার, ওকে, থ্যাংক ইউ। ইস্তাত ইতুর কমেন্ট পড়লাম। আনিকা তানজিমের কমেন্ট পড়লাম, ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, সবাইকে ধন্যবাদ। এমডি আব্দুল্লাহ আছে আনলাকি। সাদ হৃদয় আনলাকি। কাঁদতেছে সাদ হৃদয়। না ভাই, কাঁদে না, তোমার চোখের জল আমাকে কষ্ট দেয়। খন্দকার আলিম দেখতে পাচ্ছি আনলাকি। তানজিম ইনা ও আনলাকি, আচ্ছা, ইনাও আনলাকি। এসে জেসিয়া আনলাকি 2 বার কমেন্ট করছি, তাও পড়ে না, আচ্ছা।
মোস্টলি আনলাকি সজীব মল্লিক দাবি করছে নিজেকে। ওকে, এত আনলাকি ভাই বোনের মধ্যে আমি আরেকটু পড়ে আসি কমেন্টে। এটা স্ক্রিনশট নাও, আগে স্ক্রিনশট নাও, তোমাদের স্ক্রিনশট নিয়ে টাইম দিছি। নাজিয়া নুসরাত পারমি লাকি বলে দাবি করছে নিজেকে। জান্নাতুল কনা, ওকে, জান্নাতুল ফেরদৌস সাদিয়া লাকি। ওকে, ফাইজা আফরোজ অভাগী বলে দাবি করছে নিজেকে। আফরোজা কে আনলাকি। ওকে, সবাই স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিছো? সাব্বির হোসেন লাভিব আছে। ওকে, আমার এখনো পড়েনি। মুন আল আর দিন, আচ্ছা ওকে, নামগুলো চিনে রাখলাম। তোমাদের সাথে দেখা হবে আসলে আমার নিজের ক্যাম্পাস ইনশাআল্লাহ। আমার ক্যাম্পাসে না, আমার থেকে আরো ভালো জায়গায় যাও তোমরা, এটা আমি দোয়া করি। ঢাকা মেডিকেলে যাও ইনশাআল্লাহ। তো আমরা এই পার্টটুকু পড়ে দিলাম। সেল মেমব্রেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে মসৃণ, হতে পারে অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গলগি বডি, গলগি বডি থেকে তৈরি হয় লাইসোসোম, আর লাইসোসোম প্রস্তুত করে কেরাটিন। এটুকু পারলে মোটামুটি একটা লেভেল। চলো সামনে যাই। রাইবোজোম, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ই কোলাই এর শুষ্ক ওজনের 22 ভাগ রাইবোজোম। ই কোলাই এর শুষ্ক ওজনের 22 ভাগ রাইবোজোম। রাইবোজোমকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম আছে দুই প্রকার, 70S 80S। আদি কোষে পাওয়া যায় 70S, প্রকৃত কোষে পাওয়া যায় 80S। রাইবোজোম গ্লুকোজের ফসফোরাইলেশন করে। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিতে তুমি পারবে না আমি জানি। গ্লুকোজের ফসফোরাইলেশন করে কে? গ্লুকোজের ফসফোরাইলেশন করে রাইবোজোম। 70S আছে, 80S আছে। ই কোলাই এর শুষ্ক ওজনে কত ভাগ রাইবোজোম? 22 ভাগ। রাইবোজোমকে বলা হয় কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম ইজ সাম সর্ট অফ প্রোটিন। রাইবোজোম এটুকু বলতে পারবো। চলো গলগি বডি দিয়ে যাই। গলগি বডি হচ্ছে বিশাল বড় 12 বাত্তারি। এর এত 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 নাম। দেখো কি কি নাম আছে? ডিকটিওসোম, ডিকটিওসোম, ডিকঅসোম, ডিকটিওসোম, ডিকটিওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, ডিকটিওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, গোলগি অ্যাপারেটাস, অনেকে বলে গোলগি কমপ্লেক্স। ইম্পর্টেন্ট কি কি? ট্রাফিক পুলিশ, এটা পরীক্ষা আসবে। ট্রাফিক পুলিশ কোনটা বলা হয়? কোনটাকে? গলগি বডিকে। তাহলে বলো কোষের ট্রাফিক পুলিশ কোনটা? গলগি বডি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখবা কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলগি বডির নামগুলো একবার দেখো, একটা স্ক্রিনশট নিবা নামের। একটা স্ক্রিনশট নাও, এরপর আমরা দেখি কার নাম হয়। ডিকটিওসোম আছে, ইডিওসোম আছে, লাইপোকন্ড্রিয়া আছে, গলগি অ্যাপারেটাস আছে, গলগি কমপ্লেক্স আছে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এই কথাগুলো মনে রাখতে হবে আমাদের। 1 2 3 4 5 6 7টা নাম পড়ছি। 7টা নাম পারলে আমি খুশি। গলগি বডির কাজের মধ্যে পড়বা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। একটা পরীক্ষা আসলে এটাই আসবে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা কার কাজ? উত্তর দিতে হবে গলগি বডির কাজ। গলগি বডি কি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। আমি একটু আগে পড়ে আসছিলাম গলগি বডি থেকে হয় লাইসোসোম। কোষঝিল্লি থেকে কি হয়েছিল? কোষঝিল্লি থেকে হয়েছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ছিল মসৃণ অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছিল গলগি বডি। গলগি বডি থেকে তৈরি হয়েছিল লাইসোসোম। লাইসোসোম প্রস্তুত করছিল কেরাটিন। মনে আছে? তাহলে গলগি বডি থেকে কি তৈরি হয়? লাইসোসোম। এখানে মনে রাখো গলগি বডি থেকে তৈরি হয় লাইসোসোম। ঠিক আছে, তাহলে হচ্ছে নামগুলো দেখলাম। ডিকটিওসোম আছে, ইডিওসোম আছে, লাইপোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, গলগি কমপ্লেক্স, ট্রাফিক পুলিশ আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, এবার চলে আসি লাইসোসোম। কত প্রকার আছে? 40 প্রকার। লাইসোসোম কত প্রকার এনজাইম ধারণ করে? 40 প্রকার এনজাইম ধারণ করে কে? লাইসোসোম। রিপিট করি, কত প্রকার? 40 প্রকার। তাহলে 40 প্রকার এনজাইম কে ধারণ করে? লাইসোসোম। একটা মনে রাখতে পারবো, লাইসোসোম কি প্রস্তুত করে বলছি? কেরাটিন প্রস্তুত করে। লাইসোসোম 40টা এনজাইম নাকি? 40টাই বিধ্বংসী এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। এই কারণে লাইসোসোমকে বলি হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার। অনেকে ওকে বলতে চায় সুইসাইডাল স্কোয়াড, অনেকে বলে অটোফ্যাজি। আমার মনে হয় লাইসোসোমে এনজাইম থাকে কয়টা?
40টা। সুইসাইডাল স্কোয়াড বলে, অটোফ্যাজি বলে, তারপরে বললাম কেরাটিন প্রস্তুত করে, এগুলো লাইসোসোমের কাজ। আমাদের ক্লিয়ার? লাইসোসোমকে যারা ফাটায় দেয়, লাইসোসোমে ধরে ফাটায় দিবে, এদেরকে আমরা বলি ল্যাবিলাইজার। তাহলে ল্যাবিলাইজার তারা যারা লাইসোসোমকে ধরে ফাটায় দেয়। লাইসোসোমকে ধরে ফাটায় দিলে কি বলে? ল্যাবিলাইজার। আর লাইসোসোমকে ফাটতে না দিলে বলে স্টেবিলাইজার। তাহলে লাইসোসোমকে ফাটতে না দিলে কি? স্টেবিলাইজার। লাইসোসোমকে ফাটায় দিলে কি? ল্যাবিলাইজার। লাইসোসোমকে ফাটায় দিলে ল্যাবিলাইজার, আর ফাটাতে না দিলে স্টেবিলাইজার। আমি ভাবতেছিলাম যে তোমাদের আসলে যে প্রিভিয়াস লেকচারগুলো হইছে, রিভিউ তো আসতেছে ইনশাআল্লাহ নেক্সট উইকে, তো প্রিভিয়াস লেকচারগুলোর উপর কিছু গ্যাপের জায়গা আছে বোধহয়, তুমি এটুকু পারো না, এটুকু পারো না। আমি কি আরেকটা রাতের সলভ ক্লাসে আসবো? একটু সবাই আমাকে জানাবা যে আমার আসা উচিত কিনা বা তোমাদের প্রয়োজন কিনা। তো একটা আছে ল্যাবিলাইজার, যেটা ফাটায় দিব ল্যাবিলাইজার দিয়ে, আর ফাটতে দিবে না কে? স্টেবিলাইজার। সুইসাইডাল স্কোয়াড কোনটা? লাইসোসোম কয়টা এনজাইম ক্যারি করে? 40টা। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট নাও, আমাকে বলো প্রোটিন ফ্যাক্টরি কোনটা, কমেন্ট করে জানাও প্রোটিন ফ্যাক্টরি কোনটা। প্রোটিন ফ্যাক্টরি কোনটা কমেন্ট করবা। এরপরে হচ্ছে লাইসোসোমে কয়টা এনজাইম থাকে এটা জানাবা, স্ক্রিনশটটা নিয়ে ফেলো এটার। তো আমার কমেন্ট দেখতে পাচ্ছি, হাদি কমেন্ট করেছে, সুমি কমেন্ট করেছে, শোয়েব চাচ্ছে, ফাইয়ান আলম ফাইম ক্লাস চাই, শেখ মনিরুজ্জামান ক্লাস চাচ্ছে, জয়ন্ত শতদল আছে, একই দলে বৈশাখী সাহা বলছে একই কথা। আচ্ছা ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়েছো। তাহলে ল্যাবিলাইজার হচ্ছে যারা ফাটায় দিবে, স্টেবিলাইজার হচ্ছে যারা ক্যারি করবে। ঠিক আছে, ওকে। আমার কোশ্চেনের উত্তর দিবে এখন সবাই। বলো তো ট্রাফিক পুলিশ কোনটা? ট্রাফিক পুলিশ বলা হয় কোনটাকে? এটা আমাকে কমেন্ট করে জানাবা সবাই। আর ইকোলাইয়ের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম, এটা কমেন্ট করে জানাবা। ইকোলাইয়ের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম, এটা 1 নম্বর কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে বললাম কোষের ট্রাফিক পুলিশ কোনটা। ওকে, এই তিনটা পড়ে ফেললাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তিনটা একবার পড়ে ফেলবো। একটু কমেন্ট সেকশন দেখে আসি কি অবস্থা। গলগি বডি 22 ভাগ রাইবোজোম কমেন্ট দেখতে পাচ্ছি, ধন্যবাদ তোমাদের, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার হবে, মসৃণ, অমসৃণ। ভাই একটা জিনিস কি তোমাদের মনে আছে, লাইসোসোম কয়টা এনজাইম ধারণ করছিল? একটু মনে করো তো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম আছে হচ্ছে 15টা, মাইটোকন্ড্রিয়া এনজাইম আছে 100টা। মাইটোকন্ড্রিয়ায় বললাম 100টা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বলছি 15টা, লাইসোসোমে বলছি কয়টা? হ্যালো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে মসৃণ, হতে পারে অমসৃণ। এই যে গায়ের উপর তালি যে কারা কারা বসে আছে, এরা হতে পারে রাইবোজোম, হতে পারে গ্লাইকোসোম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে রাইবোজোম ও গ্লাইকোসোমের বাহক। তাহলে রাইবোজোম ও গ্লাইকোসোমের বাহক কোনটা? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার এনজাইম ধারণ করে? 15 প্রকার। এটা হতে পারে মসৃণ, হতে পারে অমসৃণ। মসৃণ যে সে গলগি বডি তৈরি করে, আর অমসৃণ যে সে রাইবোজোম এবং গ্লাইকোসোমের ধারক হিসেবে কাজ করে। অমসৃণ যে রাইবোজোমটা প্রোটিন তৈরি করে, তাহলে অমসৃণ যে সে অবশ্যই কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। কিন্তু মসৃণ প্রোটিন তৈরি করবে না, এরা নন প্রোটিন যা যা আছে লিপিড, হরমোন এইসব তৈরি করবে। তাহলে প্রোটিন তৈরি করবে কে? অমসৃণ। আর নন প্রোটিন তৈরি করবে কে? মসৃণ। ভাইয়া ব্লাড। ওকে, এবং ক্লিয়ার। এখন একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে রাইবোজোম আর গ্লাইকোসোমের ধারক ছিল কোনটা? মসৃণ না অমসৃণ? অমসৃণ। গলগি বডি তৈরি করছে কে? মসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম আছে কয়টা? 15টা এনজাইম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম আছে কয়টা? 15টা। এই পার্টটাকে একটু পারতে হবে, একটু পারতে হবে, খুবই ইম্পর্টেন্ট লাগবে। এন্ড একদম গরিব ফকিরের নাম লিখতেছি,
আরবিসি। এটা একটা গরিব ফকির, ফকির রক্ত নিয়ে কোনটা জানো? আরবিসি। ওকে, খেয়াল করুন, আরবিসি, আরবিসিতে কি কি নাই? নিউক্লিয়াস নাই, লাইসোসোম নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, মাইটোকন্ড্রিয়া নাই। গরিবের গরিবের কিচ্ছু নাই, নিউক্লিয়াস নাই, লাইসোসোম নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে আরবিসির কিছু আছে না? আরবিসিটা ফকির, ওর কিচ্ছু থাকে না। ঠিক আছে, এদের মনে রাখবা। তাহলে মসৃণ তৈরি করলো গোলগি বডি, অমসৃণ তৈরি করলো রাইবোজোম, আর গ্লাইকোজেনের বাহক হিসেবে কাজ করলো। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট আমরা পরের ধাপে যাই। খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া। আমি আমি ছবি না আঁকলে কি আসলে পড়া হয় বলো? আগে ছবি আঁকি। জীবনের প্রথম কোনো ছবি দেখে মনে হয় বোঝা যাচ্ছে যে আমি মাইটোকন্ড্রিয়া আঁকার চেষ্টা করছি। এই ভিতরের ঝিল্লিতে ভাঁজ হয় না, মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লির ভাঁজকে বলে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লির ভাঁজকে বলে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া একটা কোষে থাকে কয়টা? 300 থেকে 400টা। যকৃৎ কোষে থাকে 1000, অ্যামিবাতে আরো বেশি। তাহলে যদি বলা হয় সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া কই পাওয়া যায়, উত্তর হবে অ্যামিবা। অ্যামিবার থেকে একটু কম পাওয়া যায় যকৃতে, কত? 1000। নরমালি প্রতি কোষে পাওয়া যায় 300 থেকে 400। মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেম্বার ভাঁজে কি গঠন করে? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস। পাওয়ার হাউস বলি কোনটাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে মনে রাখবা, এরা ক্যালসিয়াম আর পটাশিয়াম এদের পরিবহন করে। ক্যালসিয়াম আর পটাশিয়ামের পরিবহন করে, শুধুমাত্র ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করে। ক্যালসিয়াম পটাশিয়াম দুইটারে পরিবহন করে, কিন্তু ঘনত্ব রক্ষা করে কার? শুধুমাত্র ক্যালসিয়ামের। পরীক্ষায় আসবে কোনটা? পরীক্ষায় আসবে শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে। আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজস্ব ডিএনএ আছে। নিজস্ব ডিএনএ এর মালিক দুইজন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তাহলে নিজস্ব ডিএনএ মালিক কে কে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। সবাইকে কোশ্চেন করছি, সবাই আমার কোশ্চেনে উত্তর দাও। সবাই এটা বলো, সবাই এটা বলে দিবা আমাকে যে হচ্ছে লাইসোসোমের ডাক নাম কি? লাইসোসোমকে কি বলে ডাকা হয়? কি স্কট বলা হয় লাইসোসোমকে? এটা আমাকে জানাবা। সবাই এটা কমেন্ট করবা। ফ্লুইড মোজাইক মডেল কে কে দিছিল এটা আমাকে জানাবা। সবাই দুটা জিনিস আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, খেয়াল করো। তাহলে ভিতরের মেমব্রেন ভাঁজ হলে সেই ভাঁজকে আমি বলতেছি ক্রিস্টি। একটা কোষে মাইটোকন্ড্রিয়া বলে 300 থেকে 400টা, যকৃতে 1000, অ্যামিবাতে আরো বেশি। ক্যালসিয়াম পটাশিয়াম মিলে হচ্ছে দুইটার পরিবহন করে, আর শুধুমাত্র ঘনত্ব রক্ষা করে কার? ক্যালসিয়ামের। শুক্রাণু ডিম্বাণু কি করে? গঠন করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলে বলতো? পাওয়ার হাউস। পাওয়ার হাউস। তার নিজস্ব ডিএনএ আছে কার কার? মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট, এদের হচ্ছে নিজস্ব ডিএনএ আছে। ঠিক আছে, এটুকু একটু মনে রাখবা। এরপর খেয়াল করি, সবাই এদের উত্তর দিয়ে দিলে আমাকে এটা জানাবা। মাইটোকন্ড্রিয়ায় কতগুলো এনজাইম পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় এনজাইম কয়টা? এটা একটু কমেন্ট করো সবাই। এরপরে চলে আসি প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের রং হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্টের রং হচ্ছে কালারফুল, আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। তো লিউকোপ্লাস্ট আবার 3 প্রকার। লিউকোপ্লাস্ট আবার 3 প্রকার: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর ইলায়োপ্লাস্ট।
কি কি বললাম বলো? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। রিপিট করো, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি? শর্করা। অ্যালিউরোপ্লাস্ট কি? প্রোটিন। আর ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি। তাহলে বলো কি কি বললাম? লিউকোপ্লাস্ট কয় প্রকার আছে? 3 প্রকার। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি অ্যামাইলো, অ্যালিউরো, ইলায়ো আছে, কিন্তু এটা জানি না যেটা কার প্রকার। লিউকোপ্লাস্টের, ক্রোমো না ক্লোরো? লিউকোপ্লাস্টের কি কি আছে দেখো? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলো কি শর্করা? শর্করা। মনে রাখবা, আমি শর্করা খাই। তোমরা জানো আমি আলু খাই, আলু ছাড়া আমার খাওয়াই হয় না। আমি শর্করা খাই, আলি প্রোটিন খায়। আমি শর্করা খাই, আলি প্রোটিন খায়। আমিতে অ্যামাইলোপ্লাস্ট শর্করা, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন। অ্যামাইলোপ্লাস্ট শর্করা, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন, ইলায়োপ্লাস্ট চর্বি। এটুকু মনে রাখলে আমি খুশি হলাম। ওকে, আমরা এটুকু পারবো। এরপর খেয়াল করো, ক্লোরোপ্লাস্টে অনেক প্রকার রঞ্জক পাওয়া যায়। অনেক প্রকার কি পাওয়া যায় বললাম? রঞ্জক পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার এনজাইম সংখ্যা কমেন্ট করতে বলেছিলাম, 100 দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। ক্লোরোপ্লাস্ট চলে আসছি। ক্লোরোপ্লাস্ট নিয়ে কি বলছিলাম? ক্লোরোপ্লাস্টে কি কি? ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। এবার তোমার কি কি আছে? ফাইকোসায়ানিন আর ফাইকোইথিন। এই তো ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি আছে দেখো? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইথিন। ক্লোরোফিল বি ফর ব্লু, বি ফর ব্লু। তাহলে ক্লোরোফিল বি মানে কি? সবুজ, নীলাভ সবুজ। যকৃৎ কোষে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে? কমেন্ট করে জানাও। ক্লোরোফিল বি কে আমি বলছি কি? নীলাভ সবুজ। আর ক্লোরোফিল এ কে আমি বলছি হলদে সবুজ। তাহলে ক্লোরোফিল এ কি বললাম? হলদে সবুজ। ক্লোরোফিল বি কি বলছি? নীলাভ সবুজ। কতে ক্যারোটিন, কতে কমলা। আর জ্যান্থোফিলে দেখো এই যে একটা হ আছে, হ, এই হতে হলুদ। এখন নিচে লুকায়িত একটা হ আছে। জ্যান্থোফিল হলুদ, কতে ক্যারোটিন, কতে কমলা। ক্লোরোফিল এ হলদে সবুজ, ক্লোরোফিল বি নীলাভ সবুজ। ফাইকোসায়ানিন, নট নীল, এখন হবে মইনুল একাডেমিতে পড়ো না তোমরা? দেখো বানান চেঞ্জ করে দিলাম। ফাইকোসায়ানিল, ফাইকোসায়ানিল আর ফাইকোইথ্রো লাল। ফাইকোসায়ানিল, ফাইকোইথ্রো লাল। ক্লোরোফিল এ হলদে সবুজ, বি নীলাভ সবুজ, ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর লাস্ট পার্ট, অল্প একটু বাকি আছে, শেষ করে দেব এখনই। নিউক্লিয়াস। তো সবাইকে যকৃতেরটা কমেন্ট করতে বলছিলাম। যকৃতের ভিতরের পর্দা, যকৃতের ভিতরের পর্দা ভাঁজ হয়, ভিতরের পর্দা ভাঁজ হয়, ভাঁজ হয়ে যকৃতের ভিতরের পর্দা ভাঁজ হয়ে কি গঠন করে? এটা কমেন্ট করে জানাবা। নিগার ফারজানা ভাইয়া এগুলো তো ক্রোমোপ্লাস্ট মনে হয়। এমন মার খাবা আমার কাছে। আমার কাছে বোটানি নিয়ে কোনো কনফিউশন নিয়ে কথা বলবা না। বোটানিতে আমার কোনো কনফিউশন নেই। বোটানি মইনুলের এ টু জেড। বোটানি না, নট অনলি সবটা থেকে, কিন্তু হচ্ছে যেটা বলি স্পেসিফিক বলি। ভুল অবশ্যই হতে পারে, তোমার ভুল হচ্ছে এটা, আমার না। খেয়াল করো, এবার যেটা বলতেছিলাম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? ও, ওই মাথায় থাকে তাই না? গোলটা, বড়টা, গোলটা। ছেলেদের 2টা নিউক্লিয়াস থাকে, এটা বলবো না, কিন্তু ছেলেদের কিন্তু মাথায় একটা, ব্রেন কিন্তু একটা। ঠিক আছে? তো নিউক্লিয়াস অনেক বেশি, মনে করো একজনে 100টা নিউক্লিয়াস আছে একটা সেলের, তার ভাব বেশি হবে না কম হবে? কিন্তু আমার কিন্তু ভাবটা নাই, কারণ আমার মাত্র 2টা নিউক্লিয়াস। যাদের নিউক্লিয়াস বেশি তাদের ভাব বেশি। তো বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা যাদের বেশি তাদের বলে ভাব। ভতে ভাউচেরিয়া, বতে বট্রিডিয়াম। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা দেখা যায় কই কই? ভাউচেরিয়াতে দেখা যায়, বট্রিডিয়ামে দেখা যায়। ভাউচেরিয়াতে দেখা যায়, বট্রিডিয়ামে দেখা যায় বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা।
তাহলে বহু নিউক্লিয়াস অবস্থা দেখা যায় কই কই ভাউচেরিয়া বট্রিডিয়াম নিউক্লিয়াস আবিষ্কার করছে কি ব্রাউন আবিষ্কার করছে কে আবিষ্কার করছে ব্রাউন তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করছে ব্রাউন বহু নিউক্লিয়াস অবস্থা দেখা যায় ভাউচেরিয়াতে বট্রিডিয়ামে নিউক্লিয়াস একটা কোষের নরমালি 10 থেকে 15% জায়গা দখল করে কতটুকু জায়গা দখল করে 10 থেকে 15% কিন্তু তোমরা আমার একটা ছবি না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে নিউক্লিয়াস এমন হতে পারে দেখো আমি ছবি আঁকতেছি কার ছবি আঁকবো বলো আমি একটু জয় ভাইয়ের একটা ছবি এঁকে ফেলি জয় ভাই ওই যে বসা জয় ভাই আমি একটু দেখতেছি জয় ভাইকে দেখে ওকে এটাই তো জয় ভাই এই যে নিউক্লিয়াস শিট এটা তো দেখতে শুক্রাণুর মতো হইছে ও নো শিট ম্যান শিট শিট দেখো শুক্রাণুর জয়ভাই ব্রেন অনেক ভালো না কারণ মাথার মধ্যে সবটুকু নিউক্লিয়াস কত পার্সেন্ট 90% এটা বাদ দাও এটা আমি দেখে আসবে শুক্রাণুর কতটুকু জুড়ে নিউক্লিয়াস আছে শুক্রাণুর মাথায় 90% জায়গা জুড়ে শুক্রাণুর কতটুকু জায়গা জুড়ে নিউক্লিয়াস 90% বহু নিউক্লিয়াস অবস্থায় আছে কই কই ভাউচেরিয়া বট্রিডিয়াম বিজ্ঞানী ব্রাউন কি করছে নিউক্লিয়াস আবিষ্কার করছে নরমালি জায়গা নেই কত পার্সেন্ট 10 থেকে 15% 10 থেকে 15% নিউক্লিয়াস একটা পার্ট আছে যাকে আমি বলি নিউক্লিওলাস নিউক্লিওলাস এটা আবিষ্কার করছে ফন্টানা আর নামকরণ করছে বোম্যান তাহলে নামকরণ করছে কে বোম্যান আবিষ্কার করছে ফন্টানা কমেন্ট করে আমাকে জানাইতে হবে শুক্রাণুর কত পার্সেন্ট জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে 10 থেকে 15 না 90 আজকে ব্লার হচ্ছে না কেন কারণ আজকে মইনুল ভাই লাইভে এই কারণে ওকে শুক্রাণুর 90% জায়গা জুড়ে নিউক্লিয়াস অনেকে বলতে যাচ্ছে নাকি 10 থেকে 15% এটা মনে করে বলো স্পার্মের জয় হোক ভেরি গুড সুন্দর বলছো স্পার্মের জয় হোক ওকে তাহলে নিউক্লিওলাস দেখো নামকরণ করছে কে বোম্যান আর আবিষ্কার করছে কে ফন্টানা ঠিক আছে তোমরা যারা ক্লাস করলা পুরো টাইম তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই এই অধ্যায়ে মনে করো টোটাল পড়তে গেলে 1000 ইনফরমেশন আছে আমি একটা ক্লাসে 1000 ইনফরমেশন কোনোভাবে পড়াতে পারবো না এটা পসিবল না আমি হয়তো 600 650 ইনফরমেশন পড়ানোর চেষ্টা করছি মানে অ্যাজ এ হোল আমি 70% আউটপুট দেওয়ার বা ইনপুট দেওয়ার একটা খুব বড়সড় চেষ্টা চালাইছি আমি হয়তো সফল বা আমি ব্যর্থ যে কোনোটা হতে পারে তোমাদের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছি কিনা এটাও জানি না তারপরেও যেটুকু করছি অর্থাৎ আসলে অনেক গ্যাপ তো আমি তোলার চেষ্টা করছি এরপরে সবাই মনোযোগ দিয়ে পড়ো আমার মনে হয় পড়লে একটু ইজি হয়ে যাবে একবার পড়লে হয় না কোনো কিছুই একাধিকবার পড়তে হয় যারা গ্যারান্টি ব্যাচ আছে তারা আমার সেম ভাই লেকচার পাচ্ছ আবার রিপিট লেকচার আমার মনে হয় তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যারা গ্যারান্টি ব্যাচে নেই তারা এই লেকচারটা বারবার দেখো আমার মনে হয় এই লেকচারটা বারবার দেখলে হয়ে যাবে পসিবল আর যার যে গ্যাপ আছে এখন তুলে ফেলো ভাই ইউ আর গেটিং লেট আর দেরি করার সুযোগ নেই আমরা একদম মিড ফেজে চলে আসছি এখন থেকে আমাদের শুধু স্পিড আপ করতে হবে নিয়মিত যে মার্কস আছে সেটা বাড়াতে হবে আমাদের এখন মার্কস বাড়ানোর সময় আসছে তোমরা যারা অল টাইম লাইভে ছিলা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ভালোবাসা নিও আর যদি কখনো সময় হয় ভাইয়ের সাথে এসে দেখা করে যেও এটা আর কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ করবা ফোনে টেক্সট মেসেজ করতে পারো আমার জাতীয় নাম্বার তো জানোই সবাই যে হ্যাঁ ভাই আমার একটা টিউটর দরকার আমার মেসেজ করো কোনো সমস্যা নেই আই উইল ম্যানেজ ইট ফর ইউ বা তোমার হচ্ছে এরকম একটা বই লাগবে কোন বই পড়বা বুঝতেছো না কোনটা অ্যানসার বুঝতেছো না এটা আমার সাথে যোগাযোগ করবা আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল বেস্ট টু হেল্প কিন্তু কল দিবা না কল ধরলে কিন্তু ঝাড়ি দিব খুব ঝাড়ি সারাদিন কল ধরতে হতাশ হয়ে যায় কিন্তু হচ্ছে কল না করে মেসেজ করবো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার কারণ কোনো সমস্যা থাকলে শেয়ার করবা সবাইকে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার ইনশাআল্লাহ অনেক দূরে অনেক পথে স্বপ্নের সাথে দেখা হবে Didn't